সো আমরা কি আর 5 মিনিট ওয়েট করবো? 30 পার্টিসিপেন্টস। জি স্যার 5 মিনিট ওয়েট করতে পারি। স্যার ওকে, 5 মিনিট ওয়েট করলে মনে হয় ভালো হয় স্যার। শিওর শিওর, ওকে।
তো স্টার্ট করি, রাইট? স্টেপ বাই স্টেপ বাকিরা জয়েন করবেন। ওকে, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম যে আমরা বলেছিলাম যে 3 ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটু ব্যতিক্রম ধরনের ব্যাটের ক্যালকুলেশনস আছে। নর্মালি যে স্ট্রেট ফরওয়ার্ড ব্যাটের ক্যালকুলেশন হয়, সো 3 ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আপনার ভিন্ন ধরনের ক্যালকুলেশনস হয়। তার মধ্যে আমরা মেডিসিন নিয়ে এই লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। দেন আপনার এলপিজি গ্যাস, এলপিজির ক্ষেত্রেও আপনার এনবিআর এর একটা ক্লারিফিকেশন, মানে আপনার গাইডলাইন আছে, যে গাইডলাইনের বেসিসে আপনার ব্যাটের অ্যামাউন্টটা ডিটারমাইন করা হয়। সো অ্যাকচুয়ালি এই 3 ধরনের প্রোডাক্টেই, যে একটা হলো ফুয়েল, একটা হলো মেডিসিন, আর হলো এলপিজি গ্যাস, এলপিজি। ওকে, সো 3 ধরনের প্রোডাক্ট গুলাই কিন্তু রেগুলেটেড, প্রাইস রেগুলেটেড করে বাই দ্য গভর্নমেন্ট এজেন্সিস। ড্রাগ মেডিসিনের ক্ষেত্রে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন প্রাইস ডিটারমাইন করে, এলপিজির ক্ষেত্রে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রাইসটা ফিক্স করে, আর ফুয়েলের ক্ষেত্রে জ্বালানি মন্ত্রণালয় প্রাইসটা ফিক্স করে। তো যার জন্য যেহেতু এখানে এন্ড প্রাইস ফিক্স করা আছে, তো প্যাটের যে নর্মাল মেকানিজম, আপনার ভ্যালু চেইন বেসিসে প্যাট চার্জ হয়, সেই মেকানিজমটা এখানে অ্যাকচুয়ালি প্রপারলি কাজ করে না। তো যদি এলপিজির ক্ষেত্রে দেখেন, তো এলপিজির ক্ষেত্রে আপনার এই যে প্রাইসটা চেঞ্জ হয়, মানে আপনার পার কেজিতে বোতলজাত আপনার এলপিজির ক্ষেত্রে যে প্রাইসটা আপনার ডিটারমাইন করা হয় ফ্রম দ্য এনার্জি রেগুলেটরি কমিশন, ওখানে আপনার ব্যাটের অ্যামাউন্টটা কত টাকা, হ্যাঁ, ব্যাট হবে, সেটা আপনার ডিটারমাইন করে দেওয়া থাকে ক্যালকুলেশনসে। এবং এই সিমিলার ক্যালকুলেশনসই আপনার হয়ে থাকে হলো ফুয়েলের ক্ষেত্রে। হ্যাঁ, অকটেন, পেট্রোল, ডিজেল এগুলোর ক্ষেত্রেও কিন্তু এই সিমিলার আপনার ক্যালকুলেশনসই হয়ে থাকে। ওখানেও আপনার প্রাইস ফিক্স করা থাকে এবং ব্যাটের অ্যামাউন্টটা কি হবে ওইটা আপনার গ্যাজেটে আপনার ডিটেলস দেওয়া থাকে। তো এখানে যদি দেখেন যে এনার্জি রেগুলেটরি কমিশনের যে একটা অনেক, যদিও এটা অনেক পুরানো, প্রত্যেক সময় আপডেট হয়, তো আমার প্রেজেন্টেশন এটা আছে বিধায় একই জিনিস, শুধু প্রাইসটা চেঞ্জ হয়, সেই জন্য আমার এই আপনার এই কন্টেন্টটা চেঞ্জ করা হয় নাই। তো এখান থেকে জাস্ট বোঝার জন্য যদি বলি যে আপনার যেহেতু এলপিজি বেসিক্যালি আপনার কি হয়, ইম্পোর্ট হয়, আর বাংলাদেশে এটা কি হয়, বাংলাদেশে এটা সিলিন্ডার মানে বোতলজাত করা হয়। তো সেই জন্য আপনার এখানে দেখেন কলাম 2-তে আপনার কত কেজির বোতল, মানে সিলিন্ডারটা কত কেজি সেটা এখানে দেওয়া আছে। আর এই যে সৌদির প্রাইস, কন্ট্রাক্ট প্রাইস, মানে যে দেশ থেকে ইম্পোর্ট হয়, জাহাজ ভাড়া, অন্যান্য চার্জ, এইগুলা আসলে ডিটারমাইন্ড। হ্যাঁ, সো এই বেসিসে আপনার ইম্পোর্টের যে প্রাইসটা হয় সেটা হলো যে দেখেন 6 = 345, আর এই হলো 773। দেন এটা ফ্যাক্টরির যেই বোতলজাত এবং স্টোরেজ করে তার একটা চার্জ আছে ফিক্সড, এটা হলো 143। তো 773 আর 143 এই দুইটা অ্যাড করলে আপনার ম্যানুফ্যাকচারিং স্টেজে ব্যাটের পেমেন্টটা আপনার ক্যালকুলেট করা যায়। এখানে বলে রাখি যে এলপিজি ক্ষেত্রে আপনার, আমরা যে থার্ড শিডিউল নিয়ে ডিসকাস করছি, থার্ড শিডিউলের রিডিউস রেটে প্রোডাক্টের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং স্টেজে আপনার এলপিজির ব্যাটের রেট হলো 5%, আর ট্রেডিং স্টেজে আপনার ফুয়েল এটা ওয়ান কাইন্ড অফ ফুয়েলের, ওই ট্রেডিং স্টেজে আপনার ব্যাটের রেট হলো 2%। সো এনবিআর এর যে গাইডলাইন আছে সেই গাইডলাইনে আপনার ম্যানুফ্যাকচারিং স্টেজ এবং ট্রেডিং স্টেজ 5 এবং 2% ব্যাট আপনার ম্যানুফ্যাকচারিং স্টেজে পে করার আপনার অব্লিগেশনস আছে। সেই জন্য আপনার এখানে যে ব্যাটটা ক্যালকুলেট করা হয়, এই যে 8 নাম্বার কলামে এখানে ব্যাটটা
বোথ 5% এবং 2% দুইটাকে কনসিডার করে ক্যালকুলেট করা হয়। ফার্স্টে ম্যানুফ্যাকচারিং স্টেজের ব্যাটটা কত হয় সেটা ক্যালকুলেট করা হয়। যেমন এই যে আপনার 773 প্লাস 143, মানে যে ম্যানুফ্যাকচারার তার র মেটেরিয়াল প্রাইস বলতে এলপিজির প্রাইস কত সেটা, প্লাস এটার সাথে তার যেই আপনার স্টোরেজ এবং বোতলজাতকরণ চার্জ সেটা অ্যাড করে আপনার যে ভ্যালুটা হয়, যেমন এই দুইটা অ্যাড করলে 773 প্লাস 143 916 হয়, এটার সাথে 5% মাল্টিপ্লাই করলে হয় 45.80। তারপরে আপনার ডিস্ট্রিবিউশন এবং রিটেলারে কত টাকা আপনার পে করবে সেটা ফিক্স করা থাকে, যেহেতু প্রাইসটা রেগুলেট করা থাকে যে আপনার 1033 আলটিমেটলি আপনার কনজিউমার লেভেল প্রাইস হবে, যেহেতু প্রাইসটা ডিটারমাইন করে আপনার রেগুলেটরি অথরিটি। তো সেই জন্য ডিস্ট্রিবিউটরের চার্জ এবং রিটেলার চার্জ এটা ফিক্স করা থাকে। তো যেহেতু আপনার ম্যানুফ্যাকচারিং স্টেজে 5% ব্যাট পে করা হয়েছে, ট্রেডিং এ 2% ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যাবে না, তাইলে এই ব্যাটটাও ট্রেডিং স্টেজের ব্যাট পেমেন্টের ক্ষেত্রে ক্যালকুলেশনসে আসবে। দেখেন ব্যাট পেয়েবল আর ট্রেডিং স্টেজ এখানে 916 যেটা প্রিভিয়াসলি ছিল, এটার সাথে ডিস্ট্রিবিউটরের চার্জ আপনার এই যে ব্যাট ম্যানুফ্যাকচারিং স্টেজের প্লাস ডিস্ট্রিবিউটরের চার্জ প্লাস রিটেলের চার্জ টোটালটা অ্যাড করে 2% হয়েছে। এখন এই দেখেন 5% একবার চার্জ করা হয়েছে, 2% অন টপ এই এক্সপেন্স গুলোর উপর চার্জ করা হয়েছে, 20.20 হয়েছে। আলটিমেটলি এই দুটোর যোগফল করলে 66, এই যে 66 হলো আপনার টোটাল ব্যাট পেমেন্ট ফর সেলিং অফ এলপিজি। সো এই হলো আপনার মেকানিজম ফর এলপিজি। তো এই জন্য আগে বলেছি যে 3 ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে 3 ধরনের ক্যালকুলেশন ভিন্নতা আছে। তো আপনার এই 3টা ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে জেনারেলি একই ইউনিফর্ম প্রভিশনস অ্যাপ্লিকেবল। আর আরেকটা এক্সেপশনাল আছে, সেটা হলো সিগারেটের ক্ষেত্রে, সেটা আমরা সাবসিকুয়েন্টলি যাব। তো এই হলো এলপিজির ক্ষেত্রে আপনার ব্যাক পেমেন্টের মেকানিজম। এখন আমরা ফার্স্ট এবং থার্ড শিডিউল নিয়ে ডিসকাস করছি। সেকেন্ড শিডিউল হলো সাপ্লিমেন্টারি ডিউটি চার্জেবল ভ্যালু। সেকেন্ড শিডিউল নিয়ে আমরা এখন পর্যন্ত ডিসকাস করি নাই, সাবসিকুয়েন্টলি ডিসকাস করব, অবভিয়াসলি আজকেই ডিসকাস করব। তো এখন ব্যাটের ক্ষেত্রে আমরা আগেই বলেছি কি, ব্যাটের ক্ষেত্রে আপনার ব্রডলি চিন্তা করলে 3 ধরনের আপনার অ্যাক্টিভিটিসকে বিজনেস নেচারকে ডিফাইন করা যায়। একটা হলো ম্যানুফ্যাকচারিং, একটা স্টেজ হলো ট্রেডিং, আর একটা হলো আপনার সার্ভিস। সো ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে যদি হয় অথবা ট্রেডিং এর ক্ষেত্রে যদি হয়, কারণ ট্রেডিং এর ক্ষেত্রে আমরা বলছি যে ট্রেডিং আপনার কমার্শিয়াল ইম্পোর্ট, মানে যে গোষ্ঠটা ইম্পোর্ট করে উইদাউট এনি চেঞ্জিং আপনার সেল করা হয়, সেইটা আপনার ট্রেডিং অ্যাক্টিভিটির মধ্যে ব্যবসায়িক আপনার যে কার্যক্রম, সেই কার্যক্রমে অ্যাজ পার ডেফিনেশন অফ বিজনেসম্যান সেটা ইনকর্পোরেট করা হয়েছে। তো সেই জন্য আপনার যদি আপনার ট্রেডিং ও হয়, দ্যাটস মিনস ইম্পোর্ট করে সেল করা, অথবা আপনার ম্যানুফ্যাকচারার যদি র মেটেরিয়াল ইম্পোর্ট করে, তার মানে ইম্পোর্ট স্টেজে যে ব্যাটের ইমপ্লিকেশনসটা আছে, মানে ব্যাট আপনার বেসটা কি হবে, কোন বেসিসে পেমেন্ট হবে, প্লাস আপনার রেট কি হবে, সো সেটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। তার মানে আউট অফ ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং এবং সার্ভিস, তো সার্ভিসের ক্ষেত্রে তো আর এটা নর্মালি অ্যাপ্লিকেশনস হয় না, সার্ভিসের ক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড রেট বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে ডিফাইন করা আছে। সো যদি সার্ভিসটাকে আমরা বাদ দিই, তাহলে আউট অফ ম্যানুফ্যাকচারিং এবং ট্রেডিং যদি আপনার র মেটেরিয়াল ইম্পোর্ট করে বাই ম্যানুফ্যাকচারার অথবা ফিনিশ গুডস ট্রেডাররা ইম্পোর্ট করে সেল করে, সো তাদেরকে ইম্পোর্ট স্টেজে যে ব্যাক পেমেন্টের মেকানিজম অথবা বেস সেটা কি সেটা আমরা ডিসকাস করব। সো আপনারা অবশ্যই এটা সম্পর্কে আমার মনে হয় জানেন। সো সেই জন্য এই পার্টটাতে আমরা খুব একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে মেডিসিন ক্যালকুলেশনটা। হ্যাঁ স্যার মেডিসিন ক্যালকুলেশন হ্যাঁ বলেন। হ্যাঁ মেডিসিন ক্যালকুলেশনে স্যার এই জায়গাটার মধ্যে স্যার ট্রেড প্রাইস কোনটা আর এমআরপি কোনটা স্যার, এই জিনিসটা আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এমআরপিটা হলো 667, হ্যাঁ, আর ট্রেড প্রাইস আপনার এটা দেওয়া থাকে হলো এই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাপ্রুভালে। এটা এখানে কিন্তু কোনো কিছু নাই, ব্যাটের ক্ষেত্রে কোনো কিছু নাই, ওটা ওরা টার্মিনোলজি দেওয়া থাকে
যে আপনার ট্রেডিং স্টেজের যে প্রাইসটা সেটাকে ট্রেড প্রাইস হিসেবে ডিফাইন করে তাদের ওই যে অ্যাপ্রুভালটা দেয় ওইভাবে দিয়ে থাকে। আর ব্যাটের ক্ষেত্রে আপনি যদি দেখেন মেডিসিনের যে অর্ডারটা আছে ওখানে ট্রেড প্রাইস বলতে কোনো কথা নাই, ঠিক আছে। আর এমআরপি তো ওই যে লাস্ট 667 যেটা সেটাই তো এমআরপি, যে প্রাইসে আপনার প্রোডাক্ট আলটিমেটলি কনজিউমারের কাছে সেল হবে। স্যার এখানে তো স্যার এই ওদের যে ব্যাটের যে সার্কুলার ওখানে তো ট্রেড প্রাইসটা স্যার মেনশন করছে, এই জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে স্যার। কোথায় ট্রেড প্রাইস মেনশন করছে? ব্যাটের সার্কুলার তো ব্যাটের মতো যাবে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সার্কুলার বা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাপ্রুভাল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মতো করে যাবে। জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা ব্যাট বিভাগ ওখান থেকে তো ট্রেড প্রাইসটা স্যার মেনশন করছে। এই যেমন স্যার এখানে বলা হয়েছে স্যার এই 100 টাকা উৎপাদন পর্যায়ে সরবরাহ মূল্য যা মূলত ওষুধ প্রশাসন নির্ধারিত ট্রেড প্রাইস। হুম, হ্যাঁ স্যার বলেন। এই ট্রেড প্রাইসটা এখানে এক্সাম্পল অনুযায়ী ট্রেড প্রাইসটা আমরা কোনটা কনসিডার করব স্যার? ট্রেডিং স্টেজে যে ব্যাটটা ইয়েটা আপনার সাপ্লাই ভ্যালু অফ ট্রেডিং স্টেজ সেটা হলো ট্রেড প্রাইস সিক্স মানে কি ডাবল স্যার ফাইভ তাহলে আমাদের ওই 500 টাকা 655 500 টাকা তো ট্রেড প্রাইস না, 500 টাকা তো ম্যানুফ্যাকচারিং স্টেজের প্রাইস। ট্রেড প্রাইস কোনটা বলছেন স্যার তাহলে? 655 আপনার ট্রেডিং এর ব্যাট অ্যাড করার আগে যেটা। 655 এটা স্যার? হ্যাঁ, এটার সাথে 12% এই আপনার 2.4% ইয়ে অ্যাড হয়, এই ট্রেডিং ব্যাট অ্যাড হয়, দেন এমআরপি হয়। স্যার এখানে তো ওরা বললো যে 100 টাকা, এক্সাম্পল দিল একটা, যে 100 টাকা উৎপাদন পর্যায়ে সরবরাহ মূল্য যা মূলত ওষুধ প্রশাসনের নির্ধারিত ট্রেড প্রাইস প্লাস 15 টাকা উৎপাদন পর্যায়ে 15% মূসক প্লাস 16 টাকা ব্যবসায় পর্যায়ে 16% মূল্য সংযোজন পরিমাণ প্লাস 2.4 টাকা। এখানে তো স্যার ওরা যদি এক্সাম্পলটা কনসিডার করি এখানে তো স্যার এখানে ট্রেড প্রাইস বলতে বোঝাচ্ছে 500 টাকা। আপনার এটা কার অ্যাপ্রুভাল দেখতেছেন, কোনটা দেখতেছেন আপনি? স্যার এটা বাংলাদেশ গেজেট পরবর্তী বিশেষ সংখ্যায় প্রকাশিতব্য, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা ব্যাট বিভাগ। মানে আপনি কি ওষুধের উপর ওষুধের প্রাইজিং এর উপর দেখতেছেন? ওয়েট, আমি আপনাকে দেখাচ্ছি। ওষুধের ক্ষেত্রে মূল্য মূসক নির্ণয় ও পরিশোধ পদ্ধতি। আমি আপনাকে দেখাচ্ছি, ওয়েট ওয়েট। দেখা যাচ্ছে? না স্যার। না স্যার। আচ্ছা ওয়েট, এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। এটা হলো জি স্যার, দেখা যাচ্ছে। এটা হলো আপনার জেনারেল অর্ডার 18। এটা হলো আপনার মেডিসিনের ক্ষেত্রে, আপনার পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্ট এবং মেডিসিনের ক্ষেত্রে প্রাইস ডিটারমাইন করার প্রসেসটা। ওকে, সো তার মধ্যে আপনি যদি যান, এটা হলো এই যে ওষুধের ক্ষেত্রে মূল্য নির্ণয় ও পরিশোধের পদ্ধতি। ওকে, তো এখানে এটাকে আবার কি করা হয়েছে, এটা থেকে এটা আবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। অ্যামেন্ডমেন্টটাতে যদি আমরা যাই, এটা না,
ওকে, সো আমি আপনাকে বলি এখানে দুইটা পয়েন্ট। যখন আপনার একটা আপনার ফার্স্টে যে জেনারেল অর্ডারটা ছিল যদি দেখেন, আবার গেল কোথায়? এটা হলো প্রথম জেনারেল অর্ডারটা, হ্যাঁ, যেটাতে আপনার পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট হয়েছে। এখানে যদি দেখেন, এখানে কিন্তু ট্রেড প্রাইসের সম্পর্কে কোনো কিছু বলা নাই। এখানে কি বলছে, তো মূল্য স্থিতিশীল রাখিবার স্বার্থে ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক ওষুধের ভোক্তা পর্যায়ে মূসক সহ সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হইয়া থাকে। ভোক্তা পর্যায়ে মূসক সহ নির্ধারিত প্রতি একক খুচরা মূল্যের মধ্যে উৎপাদন পর্যায়ে প্রযোজ্য 15% এবং ব্যবসায়ী পর্যায়ে 2.4% অন্তর্ভুক্ত রয়েছে মর্মে বিবেচনা করিতে হইবে। উল্লেখিত ভোক্তা পর্যায়ের খুচরা মূল্য হইতে কর ভগ্নাংশ এত বিয়োগ করিয়ে এইভাবে আপনার অর্ডারটা দেওয়া হয়েছে। সাবসিকুয়েন্টলি এই অর্ডারটা যখন অ্যামেন্ডমেন্ট হয়েছে তখন দ্য কোশ্চেন কেম ফর দ্য ট্রেড প্রাইস। ওকে, এখানে বলা হয়েছে যে ওষুধের মূল্য স্থিতিশীল রাখিবার স্বার্থে ওষুধ প্রশাসন পরিদপ্তর কর্তৃক ভোক্তা পর্যায়ে মূসক সহ সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা থাকে। ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক ট্রেড প্রাইসের উপর উৎপাদন পর্যায়ে 15% মূসক, ব্যবসায়ী পর্যায়ে 16% সংযোজন এবং উহার উপর 15% মূসক, অর্থাৎ উৎপাদন পর্যায়ে সর্বমূল্যের উপর 2% মূসক আরোপ করে সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা থাকে। তো এই ক্ষেত্রে আপনার ট্রেড প্রাইস বলতে বোঝাচ্ছে 500 যেটা, সেটা 500, যে আপনার বেস যে অ্যামাউন্টটা সেটাকে এখানে ট্রেড প্রাইস হিসেবে ডিপেন্ড করা হয়েছে। কিন্তু প্রথম যেটাতে ছিল ওখানে আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি জানি স্যার। স্যার কি বলছেন স্যার। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আপনার এখানে এই 500 ইজ দ্য বেস ইজ কনসিডার্ড এজ এ ট্রেড প্রাইস। স্যার তাহলে কি এই 500 টাকার মধ্যেই স্যার একটা কোম্পানি মার্জিন থাকে, প্রফিট মার্জিন আমরা যেটা বলি? এই তাহলে 500 টাকার মধ্যে তো অবশ্যই ম্যানুফ্যাকচারারের প্রফিট মার্জিন থাকবে, কারণ এই 500 আর টাকা তো 60% ম্যানুফ্যাকচারিং হচ্ছে, স্টেজে। হ্যাঁ, আর 60% যেটা হচ্ছে এই ভ্যালু এডিশন যেটা হচ্ছে, এটা হচ্ছে আমার ওই ট্রেডিং এর জন্য, মানে ট্রেডিং কেমিস্ট স্টেজে, পয়েন্টের জন্য, এই তো স্যার? রাইট, কেমিস্ট পয়েন্টে আপনি যদি বলেন যে আপনার এখানে 2টা স্টেজ থাকবে, 3টা স্টেজ থাকবে, তাহলে এটা ফুল হলো ওই স্টেজের, কারণ অনেকের 2টা স্টেজ থাকে, আপনার নিজেরা ডিস্ট্রিবিউট করে না, তো যার জন্য তারা অন্য একটা কোম্পানিকে ডিস্ট্রিবিউশনের জন্য দিয়ে দেয়। প্লাস ওখান থেকে আপনার আমাদের যে নর্মাল ওষুধের দোকান বা হসপিটাল ওখান থেকে পাই। এই টোটাল বাকি ভ্যালু চেনের যে আপনার ভ্যালুডেশনটা, দিস ইজ আপনার এই ভ্যালুডেশন। স্যার আমার কনফিউশনটা ছিল এখানে, যদি আমার ট্রেডিং স্টেজে যদি আমার 16 টাকা মার্জিন থাকে, তাহলে কোম্পানি মার্জিনটা কোম্পানি এখন মার্জিন বুঝতে 500 পারছি। এর মধ্যে, কোম্পানি মার্জিন 500 এর এক্স্যাক্টলি মধ্যে, স্যার, এটা নিয়ে তো কোনো এক্স্যাক্টলি স্যার, ডাউট থ্যাংক নেই, ইউ কারণ স্যার। এটা তো ম্যানুফ্যাকচারিং স্টেজে, সাপ্লাই স্টেজে, ম্যানুফ্যাকচারিং স্টেজে সাপ্লাই ভ্যালু। তো ম্যানুফ্যাকচারিং স্টেজে যখন আপনি নর্মালি একটা প্রোডাক্টের ভ্যালু ক্যালকুলেট করেন, মানে যদি মেডিসিন বাদ দিয়ে যদি নর্মাল একটা প্রোডাক্ট, যদি সাবানও বলেন এক্সাম্পল বেসিসে, তখন ম্যানুফ্যাকচারিং স্টেজে আমি যখন ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লেয়ার করি তখন কি করি, তখন ভ্যালুডেশন, প্রফিট এবং কস্ট এভরিথিং ইনক্লুডেড ইন দ্যাট প্রাইস। তো সেই বেসিসে তো ম্যানুফ্যাকচারার এভরিথিং উইল বি ইনক্লুডেড ইন দ্য ম্যানুফ্যাকচারিং স্টেজ, এখানে তো কোনো ডাউট নেই। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, সো আমরা ওই ইম্পোর্ট স্টেজের ব্যাট পেমেন্টের মেকানিজমটাতে যাওয়ার আগে আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম একটা এক্সাম্পল, যে ডিউটিস এন্ড ট্যাক্সেস পেমেন্টের ক্ষেত্রে আপনার কিভাবে কি কি ডিউটিস এন্ড ট্যাক্সেস থাকে। সো ওই ক্যালকুলেশনসটা যদি আমরা দেখি, তাইলে ইম্পোর্ট স্টেজে আপনার ব্যাট পেমেন্টের যে মেকানিজমটা, সেটা আমাদের মনে হয় খুব একটা বেশি আপনার ক্রিটিক্যাল কিছু হবে না। তো নর্মালি আপনি যদি দেখেন এই এক্সেল শিটটা, আপনার 6 ধরনের ডিউটিস এন্ড ট্যাক্সেস আপনার ইম্পোর্ট স্টেজে পে করতে হয় ডিপেন্ড অন দা এইচএস কোড। ওকে, সো আপনার এই 6 ধরনের মধ্যে কি থাকে, কাস্টম ডিউটি থাকে, আপনার রেগুলেটরি ডিউটি থাকে, ব্যাট সাপ্লিমেন্টারি ডিউটি থাকে, ব্যাট থাকে, আপনার এআইটি থাকে, এটি থাকে। আউট অফ 6
আপনার ব্যাট কাস্টমস ডিউটি এবং রেগুলেটরি ডিউটি কালেকশন করা হয় আন্ডার দ্য কাস্টমস অ্যাক্ট। এআইটি আপনার কালেক্ট করা হয় আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তাহলে বাকি হলো তিন ধরনের আপনার ট্যাক্স, একটা হলো সাপ্লিমেন্টারি ডিউটি, দেন ব্যাট আর এটি। Supplementary duty as per third schedule of the second schedule of the VAT Act, VAT and SG Act কালেক্ট করা হয়, এবং ব্যাট এবং এটি যেটা সেটাও ব্যাট অ্যাক্টের আন্ডারে কালেক্ট করা হয়। তো এখন আমাদের এই যখন ডিউটিস এন্ড ট্যাক্সেস কালেক্ট করা হয় তখন কিন্তু আপনার অ্যাসেসেবল ভ্যালুর বেসিসেই আপনার ডিউটিস এন্ড ট্যাক্সেস কালেক্ট করা হয়, এবং অ্যাসেসেবল ভ্যালুটা কিভাবে ডিটারমাইন করা হয় সেটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম, যে যদি শুধু বেস থাকে মানে কস্ট থাকে, কস্ট অফ দা গুডস থাকে, তাহলে ওইটার সাথে কি হয়, ফ্রেট অ্যাড করা হয়। ফ্রেট অ্যাড করলে আপনার বেসড অন দা মোড অফ ট্রান্সপোর্ট আপনার ফ্রেটের নাম এই টার্মিনাল যেগুলো চেঞ্জ হয়ে যায় ইনকো টার্মস। সো আমরা যদি শিপের মাধ্যমে ধরে রাখি তাহলে কস্ট এবং ফ্রেট হলো সিএফআর 1% আপনার নর্মালি ইন্স্যুরেন্স স্ট্যান্ডার্ড অ্যাড করা হয়, বাট যদি আপনি ডকুমেন্টস প্রোভাইড করতে পারেন অ্যাজ পার অ্যাকচুয়াল প্রিমিয়াম অফ ইন্স্যুরেন্স পেমেন্ট, তাহলে সেক্ষেত্রে অ্যাকচুয়াল অ্যামাউন্টটাই কনসিডার করা হয়। তাহলে ইন্স্যুরেন্স অ্যাড করার পরে সেটা হয়ে যায় সিআইএফ এর সাথে 1% ল্যান্ডিং চার্জ অ্যাড করা হয়। তো এই ক্ষেত্রে যদি আপনি ডকুমেন্টস প্রোভাইড করতে পারেন অ্যাকচুয়াল পেমেন্টের, অ্যাকচুয়ালটা কনসিডার করা হবে, আদারওয়াইজ স্ট্যাটিউটরি রেট 1% এজ এ ল্যান্ডিং চার্জ আপনার অ্যাড করার পরে যে ভ্যালুটা হয় দ্যাট ইজ কল্ড অ্যাসেসেবল ভ্যালু। অ্যাসেসেবল ভ্যালুর উপরে কাস্টম ডিউটি এবং রেগুলেটরি ডিউটি স্ট্রেট ওয়েতে চার্জ হয়, বাট সাপ্লিমেন্টারি যখন চার্জ হয় তখন সাপ্লিমেন্টারি ডিউটির ক্ষেত্রে বেসটা হয়ে যায় আপনার অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস আরডি, তিনটা এলিমেন্টের যোগ করার পরে যে রেট থাকে সেই রেটে আপনার সাপ্লিমেন্টারি ডিউটি চার্জ হয়। ব্যাটের ক্ষেত্রে যেহেতু সাপ্লিমেন্টারি ডিউটির পরে, তাহলে ব্যাটের ক্ষেত্রে আরেকটা এলিমেন্ট অ্যাড হয়ে যায় বেসটা ক্যালকুলেট করার জন্য, অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস আরডি প্লাস এসডি, এই চারটা এলিমেন্টের যে যোগফল সেই আপনার টোটাল অ্যামাউন্টের উপর স্ট্রেট ওয়েতে 15% আপনার ইম্পোস্টেজে ব্যাট চার্জ হয়। আইদার আপনার এক্সেম্পটেড হবে অথবা 15% চার্জ হবে। ইম্পোস্টেজে কিন্তু কোনো রিডিউস রেট অ্যাপ্লিকেশন করার কোনো সুযোগ নাই, কারণ রিডিউস রেট আমরা দেখেছি কোথায় অ্যাপ্লিকেবল হয়, অ্যাট আপনার স্থানীয় সরবরাহ পর্যায়ে, নট ইম্পোস্টেজ। সো ইম্পোস্টেজে সেকশন 15(5) এ যেই 15% রেট আছে ওই স্ট্রেট ওয়েতে ওই 15% রেট আপনার অ্যাপ্লিকেবল হবে। আর যদি 15% রেট অ্যাপ্লিকেবল না হয় তাহলে ফার্স্ট শিডিউলের প্রোডাক্ট হলে এক্সেম্পটেড হবে, অথবা আমরা লাস্ট ক্লাসে যে ডিসকাস করেছিলাম এসআরও টেবিল 1 এবং টেবিল 2, ওই এসআরও বেনিফিটে যদি এক্সেম্পটেড হয় তাহলে এক্সেম্পটেড হবে। তাহলে ইস্যুটা হলো আইদার এক্সেম্পটেড অর 15% হারে আপনার ইম্পোস্টেজে ব্যাট চার্জ হয়, আদারওয়াইজ অন্য কোনো রেট এখানে অ্যাপ্লিকেশন হওয়ার আইনগত কোনো প্রভিশনস নাই। এটির ক্ষেত্রে ইজ দ্য সেম বেস, আপনার ব্যাটের যেরকম সেম বেস এটির ক্ষেত্রেও সেম বেস, অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস আরডি প্লাস এসডি, চারটা এলিমেন্ট যোগ করার পরে আপনার টোটাল অ্যামাউন্টের উপরে 5% আর 3% দুইটা রেট অ্যাপ্লিকেশন হয়। 5% হলো আপনার ফর ফিনিশ গুডস ইম্পোর্টিং, আর 3% হলো আপনার ফর ট্রেডার ম্যানুফ্যাকচারার। যদি ম্যানুফ্যাকচারার কিছু কন্ডিশন টার্মস এন্ড কন্ডিশনস ফুলফিল করে তাইলে 3% হারে আপনার ব্যাট অ্যাপ্লিকেবল হয়, এটি অ্যাপ্লিকেবল হয় অ্যাট ইম্পোস্টেজ। সো এই মেকানিজমে কিন্তু আপনার ডিউটিস এন্ড ট্যাক্সেস ইম্পোস্টেজে কালেক্ট করা হয়। এই মেকানিজমটাই আপনার আমাদের এখনকার যে ডিসকাশন, এই ডিসকাশনে এটা ডেসক্রাইব করা আছে। সো এখনকার ডিসকাশনের এই ইম্পোস্টেজে ব্যাট পেমেন্টে আমরা সবগুলাতে স্টেপ বাই স্টেপ যাওয়ার কোনো প্রয়োজন নাই, যেগুলা আমাদের ক্রিটিক্যাল কিছু ইস্যু আছে সেগুলাতে যাব, আদারওয়াইজ বাকিগুলো স্কিপ করে যাব। ওকে, সো এখানে আপনার সেকশন 28 এ ডিটারমিনেশন অফ ভ্যালু অফ ট্যাক্সেবল ইম্পোর্ট। সো এটা আমরা ভেরি ইজি, আপনার এটা সামারি যদি বলি, ওই যেটা বলে আসলাম যে 15% ব্যাট যেটা কালেক্ট হয় সেটার ক্ষেত্রে বলা আছে যে ভ্যালু অফ ট্যাক্সেবল ইম্পোর্ট শ্যাল বি সামেশন অফ value of goods determined for imposition of import duty under the Customs Act, amount of custom duty, supplementary duty, and other duties and taxes, except advance tax and advance income tax payable, if any, on import of goods. তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে অ্যাসেসেবল ভ্যালুর সাথে আপনি সিডি প্লাস আরডি প্লাস এসডি অ্যাড করার পর যে টোটাল অ্যামাউন্টটা হবে সেটাতে আপনার at the rate 15% VAT applicable. This is the value for determination of taxable import. এখানে একটা ব্যতিক্রম আছে,
এটা হলো সেকশন 29 ব্যাট পেমেন্ট অন ট্যাক্সেবল ইম্পোর্টে এখানে বলা আছে ডিটারমিনেশন অফ ভ্যালু অফ রি ইম্পোর্টেড গুডস আফটার বিং এক্সপোর্টেড। এটা একটা এক্সাম্পল আমরা বলি যে সাপোজ অনেক সময় আমরা একটা মেশিন ইম্পোর্ট করলাম আউটসাইড দ্য কান্ট্রি থেকে, ওকে। তো এই মেশিনটা আপনার ইম্পোর্ট করার পর কি হতে পারে, এটা ইউজ করার ফলে এটা আপনার রিপেয়ার করার প্রয়োজন হতে পারে। তো যদি আপনার মনে হয় যে না এটা রিপেয়ার করার মতো আপনার বাংলাদেশে যদি কোনো আপনার ওয়ে না থাকে, তাহলে কি করতে হবে, এই মেশিনটাকে আপনার আবার আউটসাইড দ্য কান্ট্রিতে পাঠাইতে হবে ফর রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স, ফর রিপেয়ার, ওকে। সো তাইলে যখন আপনি মেশিনটা ইম্পোর্ট করছেন তখন এটা হয়ে গেল নর্মাল ইম্পোর্ট। যখন আপনি এই ইম্পোর্টেড গুডসটা আপনি পাঠাবেন তখন আপনার এটা হয়ে যাবে এক্সপোর্ট। এক্সপোর্ট হয়ে গেলে আবার যখন এটা রিপেয়ার করে আসবে তাহলে এটা হয়ে গেল আবার রি-ইম্পোর্টেড। এর জন্য প্রভিশনসটা হলো ডিটারমিনেশন অফ ভ্যালু অফ রি-ইম্পোর্টেড গুডস আফটার বিং এক্সপোর্টেড, মানে আপনি প্রথম ইম্পোর্ট করছেন, পরে এটা দেশের বাইরে রিপেয়ারের জন্য পাঠাইছেন, দ্যাট ইজ কল্ড এক্সপোর্ট। আবার এটা রিপেয়ার করার পরে আপনার যখন বাংলাদেশে আসলো তাহলে সেকেন্ড টাইম ইম্পোর্ট হলো, তাহলে দিস ইজ কল্ড রি-ইম্পোর্ট। সো এই জন্য প্রভিশনসটা হলো ডিটারমিনেশন অফ ভ্যালু অফ রি-ইম্পোর্টেড গুডস আফটার বিং এক্সপোর্টেড। এটার ক্ষেত্রে নর্মাল অ্যাজ ইউজুয়াল আমরা যেটা দেখে আসলাম, ইম্পোর্ট স্টেজে ব্যাট পেমেন্টের প্রসেস, দ্যাট মিনস অ্যাসেসেবল ভ্যালুর সাথে কাস্টম ডিউটি প্লাস রেগুলারি ডিউটি প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাড করার পর যে টোটাল ভ্যালুটা সেটার বেসিসেই আপনার ব্যাট অ্যাপ্লিকেশনস হবে। বাট এখানে দুইটা পয়েন্ট আছে। একটা পয়েন্ট হলো যে যখন আপনি গুডসটা আউটসাইড দ্য কান্ট্রিতে পাঠাবেন, তাহলে পাঠাইলে এখানে দুইটা কস্ট এলিমেন্ট আপনার আছে। দুইটা কস্ট এলিমেন্টের মধ্যে একটা হলো ফ্রেট, কারণ আপনাকে পাঠাইতে হলে আপনাকে হয় শিপে অথবা আপনার এয়ারে অথবা যদি কোনো ল্যান্ড আপনার ট্রান্সপোর্ট থাকে তাহলে যেটা যেভাবে থাকে ট্রান্সপোর্ট আপনাকে ইউজ করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ফ্রেট পে করতে হবে। সেকেন্ড হলো আপনার এখানে ইন্স্যুরেন্স ইজ অ্যাপ্লিকেবল, তাহলে আপনাকে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পে করতে হবে। তো দুইটা আপনার কস্ট এলিমেন্ট আপনাকে ইনকার করতে হচ্ছে যখন আপনি এক্সপোর্ট করতেছেন, ওকে, একটা পার্ট। দ্বিতীয় পার্ট হলো যখন আপনার এটা রিপেয়ার হলো তখন রিপেয়ার হওয়ার পরে যখন আবার আসবে তাহলে আবার ফ্রেটের কোশ্চেন চলে আসতেছে, তাহলে ফ্রেট প্লাস ইন্স্যুরেন্স লাগবে। আবার তৃতীয় যে এলিমেন্টটা এক্ষেত্রে লাগবে সেটা হলো যাকে আপনি রিপেয়ার করার জন্য দিছেন তাহলে তার একটা ফিস বা সার্ভিস চার্জ আপনাকে পে করতে হবে। তাহলে এই ক্ষেত্রে যদি আপনার প্রথম যে কস্টটা ছিল সেটা এক্সপোর্টের জন্য পাঠাইছেন, সো দ্যাট ট্রানজাকশন উইল বি কনসিডার এজ এক্সপোর্ট। তো সেই ক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্স এবং ফ্রেট এটা কনসিডার করে কোনো আপনার ব্যাট পেমেন্ট করতে হবে না, কারণ এক্সপোর্টের ক্ষেত্রে হলো রেট অফ ব্যাট ইজ 0। বাট যখন আপনি এটা রি-ইম্পোর্ট করলেন তখন আপনার এখানে বেসটা ক্যালকুলেট হবে হলো ইন্স্যুরেন্স, ফ্রেট প্লাস যে সার্ভিস চার্জ সেটা আছে, এবং আমরা অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন করার সময় দেখে আসলাম কি ল্যান্ডিং চার্জ অ্যাড হয়। সো এটাই এখানে ডিফাইন করা হয়েছে যে অ্যাসেসেবল ভ্যালু shall be determined which will be base value for imposition of VAT by summation of value to the extent that it is enhanced as a result of repair, মানে রিপেয়ার কস্ট প্লাস এটার সাথে ইন্স্যুরেন্স অ্যাড হবে প্লাস ফ্রেট হবে প্লাস ল্যান্ডিং চার্জ অ্যাড হবে। এই চারটা এলিমেন্ট যোগ করার পরে যে বেসটা হবে সেই বেসিসেই কিন্তু আপনার গুডসটা অ্যাসেসমেন্ট হবে আপনার অ্যাজ এ রি-ইম্পোর্টেড গুডস, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো এই যে এইভাবে অ্যাসেসমেন্ট হবে এটা একটা শর্ত আছে। কি শর্ত, যে ফর্মস, ফিচার্স, ক্যারেক্টারিস্টিক্স এন্ড কোয়ালিটেটিভ স্ট্যান্ডার্ড অফ দ্য গুডস রিমেইন আনচেঞ্জড আফটার সাচ রিপেয়ার। এই যে আপনি রিপেয়ার করতে পাঠাইলেন তাহলে রিপেয়ার কইরা অ্যাজ ইট ইজ গুডস আসবে। যদি এরকম হয় যে না ঠিক আছে আপনি রিপেয়ার করতে পাঠাইলেন, রিপেয়ার করতে পাঠানোর ক্ষেত্রে ওখানে একটা এডিশনাল পার্টস অ্যাড করা হইলো, যেটা অ্যাড করার ফলে এইটার আপনার ফিচার যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেল, এবং এই ফিচার্সটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু তখন আপনার এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আপনার দেখতে হবে যে এইচএস কোড কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা ওই ফিচার্স চেঞ্জ হওয়ার কারণে, কারণ এক একটা ফিচার্স এর কারণে এইচএস কোড চেঞ্জ হতে পারে বেসড অন দ্য সার্কামস্টেন্সেস।
তো যখন আপনার এইচএস কোড চেঞ্জ হয়ে যাবে তখন যে এইচএস কোডের ওই ডিউটি সেই ডিউটিসে কিন্তু এটা অ্যাসেসমেন্ট হবে। বাট যদি এইচএস কোড চেঞ্জ না হয় তাহলে প্রথম আপনার যেই এইচএস কোডের বেসিসে ইম্পোর্ট করা হয়েছে সেই এইচএস কোডের বেসিসে ডিউটিস এন্ড ট্যাক্সেসটা পে করতে হবে। বেসড অন হলো আপনার বেস হবে এই 4টা এলিমেন্টের যোগফল করে দেন ডিউটিস এন্ড ট্যাক্সেস পে করতে হয়। সো এই জন্যই এখানে বলা হয়েছে যে আপনার ব্যাট পেমেন্ট, যদিও এটার সাথে প্র্যাকটিক্যালি একটা প্রবলেম আছে, এখানে ব্যাট পেমেন্ট বলছে যে 4টা এলিমেন্টের যোগ করে আপনার ব্যাটের পেমেন্ট হবে, কিন্তু আলটিমেটলি কাস্টমসের অ্যাসেসমেন্টের সময় কিন্তু ব্যাটের পেমেন্ট অ্যাসেসেবল ভ্যালুর উপরে ডিরেক্টলি হয় না। আমরা দেখেছি যে ওই অ্যাসেসেবল ভ্যালুর উপরে যদি কাস্টম ডিউটি থাকলে কাস্টম ডিউটি অ্যাড হয়, তারপর যদি আপনার আরডি থাকে আরডি অ্যাড হয়, সাপ্লিমেন্টারি ডিউটি থাকলে সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাড হয়। সো এই যে আপনার প্রভিশনসটা, ব্যাটের প্রভিশনসটা, এইটার সাথে কাস্টমসের যে প্রভিশনস, নিচে দেখেন আমি একটা অফিস অর্ডার মেনটেন করছি, ওখানে যে আপনার বেস ক্যালকুলেশনস এর প্রভিশনস সেটার সাথে একটা ডিফারেন্স আছে। বাট আমরা যখন ব্যাটের প্রভিশনস দেখব তখন ক্লিয়ারলি বলা আছে এই 4টা এলিমেন্টের যোগ করে আপনার ওই বেসের উপরে আপনার ব্যাট চার্জ হবে। So this is applicable for determination of value of re-imported goods after being exported. Then if we come for AT, advance tax, আমরা কিছুক্ষণ আগে ডিসকাস করলাম যে ইম্পোর্ট স্টেজে আপনাকে 2 ধরনের ব্যাটের আন্ডারে ব্যাটও পে করতে হয়, এটিও পে করতে হয়। সো এবং সেম বেজ, যদি ব্যাটের ক্ষেত্রে যে বেজ দেখি সেই সেম বেজের উপরই কিন্তু আপনার এটি পে করতে হয়। বাট এখানে ডিফারেন্স হলো রেটে। ফার্স্ট রেট হলো ব্যাটের ক্ষেত্রে 15%, এটির ক্ষেত্রে রেট হলো আপনার ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে হলে র ম্যাটেরিয়ালস যদি ইম্পোর্ট হয় 3% সাবজেক্ট টু আপনার ফুলফিলমেন্ট অফ সাম টার্মস এন্ড কন্ডিশনস, আর আদারওয়াইজ ট্রেডিং এর ক্ষেত্রে মানে ফিনিশ গুডস ইম্পোর্টের ক্ষেত্রে রেট অফ এটি ইজ 5%। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে আপনার এই যে এটিটা পে করা হবে ইম্পোর্ট স্টেজে, এই এটি এবং ব্যাটের সাথে একটা ফান্ডামেন্টাল পার্থক্য আছে। পার্থক্য হলো ব্যাট যে 15% পে করা হয় দ্যাট ইজ আপনি এটা ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসাবে ক্লেম করতে পারবেন। বাট এটি যেটা আপনার পে করা হয় এক ইম্পোস্টে, সেটা আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে ক্লেম করতে পারবেন। আলটিমেটলি আপনি দুইটারই বেনিফিট পাবেন। একটা বেনিফিট পাবেন অ্যাজ এ ইনপুট ট্যাক্স ক্রেডিট, আর একটা আপনি বেনিফিট পাবেন অ্যাজ আপনার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে। কি পয়েন্ট? যে ইনপুট ট্যাক্স ক্রেডিট কিন্তু আপনাকে যদি ক্লেম করতে হয় তাহলে আপনাকে অনেকগুলা কন্ডিশনস এবং পলিসি কন্ডিশনস এবং প্রসিডিউরস ফুলফিল করতে হবে। কিরকম? যেমন ইনপুট ট্যাক্স ক্রেডিট ইজ অনলি অ্যালাউড যখন আপনি আউটপুট ব্যাট পে করবেন এট দ্য রেট 15%। সো দেখা গেল যে আপনি একটা ফিনিশ গুডস ইম্পোর্ট করলেন, ইম্পোর্ট করে এখন আপনি প্রোডাক্টটা সেল করবেন, তখন আপনার কাছে দুইটা অপশন থাকবে। একটা হলো আপনি 15% হারে আউটপুট ব্যাট পে করতে পারেন, অথবা আপনি ট্রেডিং এর যে নরমাল 5% বিএটি রেট আছে সেই ব্যাট রেটে আপনি পে করতে পারেন। সো যদি আউটপুট ব্যাট আপনি 5% হারে পে করেন তাহলে কিন্তু আপনি ওই ইম্পোর্টের সময় যে 15% ব্যাট পে করে আসছেন সেটা ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। সো এই 15% ব্যাট যেটা ইম্পোর্ট স্টেজে পে করা হয় সেটা আপনার বেনিফিট নিতে হলে অনেকগুলা আপনার কন্ডিশনস ফুলফিল করতে হবে এবং আলটিমেটলি 15% হারে আপনাকে আউটপুট ব্যাট পে করতে হবে। কিন্তু এটির ক্ষেত্রে সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হলো এটি আপনি অল সার্কামস্টেন্সেসে বেনিফিট পাবেন। এটা আউটপুট ব্যাটের সাথে এটির বেনিফিট পাওয়াটার কোনো সম্পর্ক নাই। আউটপুট ব্যাট আপনার 15% হতে পারে, আউটপুট ব্যাটের রেট 5% হতে পারে, বাট আপনি ইম্পোর্ট স্টেজে এটি পেড করে আসলে সেটা আপনি এজ এ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে বেনিফিট ক্লেম করতে পারবেন। সো দিস ইজ দ্য ফার্স্ট ফান্ডামেন্টাল ডিফারেন্স ইন বিটুইন আপনার ব্যাট যেটা 15% হারে পে করলেন সেটা এবং এটি এট দ্য রেট 5% অথবা 3% হারে যেটা পেড করলেন সেটা। বাট এখানে এটির বেনিফিটটা নেওয়ার ক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট টাইমলাইন আছে। অবভিয়াসলি সব ক্ষেত্রে টাইমলাইন আছে। আপনি যদি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে যান সেক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইমলাইন আছে, এটির ক্ষেত্রেও আপনার টাইমলাইন আছে। এটি হলো আপনি
ক্লেম করতে পারবেন আপনার ইন দ্য মান্থলি বিএটি রিটার্ন অফ রিলেটেড ট্যাক্স পিরিয়ড অর উইদিন নেক্সট 4 ট্যাক্স পিরিয়ড। আপনি যেই মাসে ইম্পোর্ট করবেন সেই মাস অথবা তার পরবর্তী 4 মানে মাস বলতে এখানে ট্যাক্স পিরিয়ডের যদি ডেফিনিশন দেখেন, ট্যাক্স পিরিয়ডের ডেফিনিশনে আমরা ডিসকাস করেছিলাম আগেই এই টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে যে ট্যাক্স পিরিয়ড ব্যাটের ক্ষেত্রে এবং সাপ্লিমেন্টারি ডিউটির ক্ষেত্রে ট্যাক্স পিরিয়ড মিনস 1 ক্যালেন্ডার মান্থ, আর আপনার টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে হলো কোয়ার্টারলি, মার্চ ইন্ডেড, জুন ইন্ডেড, সেপ্টেম্বর এবং ডিসেম্বর ইন্ডেড। তো এই জন্য আমরা এখানে ট্যাক্স পিরিয়ড মিনস মাস বলতেছি যে যেই মাসে ইনপুট করবে সেই মাস অথবা তার পরবর্তী 4 মাসের মধ্যে আপনি এটার বেনিফিটটা ক্লেম করতে পারবেন, আদারওয়াইজ আর এটার বেনিফিট ক্লেম করতে পারবেন না। সো এই হলো ব্যাট পেমেন্ট অন ট্যাক্সেবল ইম্পোর্ট এট 80। আর 3% আমি আগেও বলেছি যে 3% ইজ অ্যাপ্লিকেবল ফর ম্যানুফ্যাকচারার আর সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ সাম কন্ডিশন। 5% ইজ অ্যাপ্লিকেবল ফর আপনার নর্মাল ইম্পোর্ট অফ ফিনিশড গুডস, এবং এই 80 অলওয়েজ আপনার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে ক্লেম করা যায়। শুধুমাত্র একটা ক্ষেত্রে আপনার ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা হলো আমরা লাস্ট ক্লাসে একটা ক্ষেত্রে ডিসকাস করেছিলাম যে হোলসেল ট্রেডার যে 1.5% হারে ব্যাট পেমেন্টের যেই আপনার আপনার সুযোগ আছে, তাদের ক্ষেত্রে আপনার এই এটিটা যদি ইম্পোর্ট করে ওই হোলসেল ট্রেডারের বেনিফিটটা নিতে চায়, তাহলে এটি আপনার বেনিফিট নেওয়া যায় না। এটি আপনার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে আপনার অ্যালাউ করা হয় না শুধু তাদের ক্ষেত্রে, এক্সেপ্ট হোলসেলার ট্রেডার। বাকি ক্ষেত্রে এটি ইজ অ্যালাউড টু টেক দ্য ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ইন অল কেসেস। সেকেন্ড আপনার যে পয়েন্টটা যে এটি আপনার এটা একটা অর্ডার আছে, এসআরও আছে, এটা 136 আপনার 2023 সালে ইস্যু করা। ওখানে অনেকগুলা সার্কামস্টেন্সেস ডেসক্রাইব করা আছে, যে সার্কামস্টেন্সেসে আপনার ওখানে ডেসক্রাইব করা আছে সেইগুলোর ক্ষেত্রে আপনি ইম্পোর্ট করলে এবং ওই এসআরও বা ওই প্রোডাক্ট যেগুলো ডেসক্রাইব করা আছে এসআরও 136 এ, তাদের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে না, এটি পে করতে হবে না। উইদাউট পেইং এটি আপনি ইম্পোর্ট করতে মানে উইদাউট পেইং এটি আপনি গুডস ইম্পোর্ট করতে পারবেন। সো আমি যদি ইম্পোর্টের ক্ষেত্রে একটু সাম আপ করি যে ব্যাট পেমেন্টের বেস প্লাস রেট অফ ব্যাট, তাহলে দুইটা পয়েন্ট আপনার যদি আউট অফ 6 এলিমেন্ট এট ইম্পোর্ট স্টেজ 3টা এলিমেন্ট আপনার ব্যাটের অ্যাক্টের আন্ডারে পে করতে হয়, সাপ্লিমেন্টারি ডিউটি, ব্যাট এবং এটি। সাপ্লিমেন্টারি ডিউটি নিয়ে আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করব যখন সাপ্লিমেন্টারি ডিউটির পার্টে আসবো। ব্যাটের ক্ষেত্রে আমরা বলতে যাচ্ছি যে ব্যাট আপনার পেমেন্টের ক্ষেত্রে এক হলো 15% ব্যাট, আর এটি আপনার এটি রেট স্ট্যান্ডার্ড নর্মাল রেট হলো 5%, বাট ম্যানুফ্যাকচারদের ক্ষেত্রে সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ কন্ডিশনস এটা হলো 3%। ব্যাটের ক্ষেত্রে বেস এবং এটির ক্ষেত্রে বেস দুইটাই সমান। আপনার বেস হলো অ্যাসেসেবল ভ্যালু প্লাস কাস্টম ডিউটি প্লাস রেগুলারি ডিউটি প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি, এই 4টা এলিমেন্টের যোগ করার পরে যে টোটাল অ্যামাউন্ট এটার উপর আপনার অ্যাপ্লিকেবল রেটে মাল্টিপ্লাই করলে আপনার ব্যাটের অ্যামাউন্ট আপনার আইডেন্টিফাই হয়ে যায়, অ্যাজ ওয়েল এজ এটির অ্যামাউন্টও আপনার আইডেন্টিফাই করা যায়, ডিটারমাইন করা যায়। সো এই দুইটার মধ্যে আরেকটা ফান্ডামেন্টাল পার্থক্য হলো ভ্যাট আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ক্লেম করতে পারবেন, আর এটিটা হলো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে ক্লেম করতে পারবেন। ব্যাটের ক্ষেত্রে এই ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করার ক্ষেত্রে শর্ত হলো যে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করার যে শর্তগুলো আছে অ্যাজ পার সেকশন 46 সবগুলা শর্ত অ্যাপ্লিকেবল আপনার কন্ডিশন গুলাকে ফুলফিল করতে হবে এবং আউটপুট ভ্যাট 15% হারে পে করতে হবে, তাইলে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যাবে which paid at import stage during import। আর যদি ওই শর্ত ফুলফিল করা না যায় তাহলে 15% হারে যে ব্যাটটা পে করা হলো এট ইম্পোর্ট স্টেজ দ্যাট ইজ কস্ট। আর এটির ক্ষেত্রে হলো এটির ক্ষেত্রে আপনার এই ধরনের কোনো কন্ডিশনস টার্মস এন্ড কন্ডিশনস কোনো শর্ত নাই। এটির ক্ষেত্রে সবচেয়ে সহজ শর্তটা হলো শুধুমাত্র একটা টাইমলাইন ডিফাইন করা আছে যে সময়ের মধ্যে আপনাকে এটিটা ক্লেম করতে হবে, আর একটা সার্কামস্টেন্সেস আছে যে ক্ষেত্রে এটিটা আপনি অ্যাডজাস্টমেন্ট ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে বেনিফিট নিতে পারবেন না, সেই সার্কামস্টেন্সেসটা হলো হোলসেল ট্রেডারের ক্ষেত্রে যেটা আপনার রেট ডিফাইন করা আছে 1.5% অ্যাজ পার থার্ড শিডিউল। আর আরেকটা পয়েন্ট হলো যে একটা এসআরও আছে, এসআরও 136, ইট ইজ ইস্যুড ইন 2023। ওই এসআরও তে যে সার্কামস্টেন্সেস ডেসক্রাইব করা আছে এবং যে গুডস এর
আপনার ডেসক্রিপশন দেওয়া আছে, তাদের ক্ষেত্রে উইদাউট পেইং এটি আপনি ফিনিশ গুডস মানে আপনি গুডস ইম্পোর্ট করতে পারবেন। সো দ্যাটস আর প্রভিশনস রিলেটেড টু ব্যাট পেমেন্ট অন ট্যাক্সেবল ইম্পোর্ট। আপনাদের যদি এখানে পার্টিকুলার কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন, আদারওয়াইজ আমরা সাপ্লিমেন্ট এডিটি পার্টে চলে যাব। স্যার আসসালামু আলাইকুম স্যার, তার মানে এটিতে কি স্যার, এটিতে তো স্ট্যান্ডার্ড এটির সঙ্গে সম্পর্ক নেই, এটিতে আসলে কমপ্লায়েন্স বা রেজিস্ট্রেশন সঙ্গে সম্পর্কিত, মানে এখানে আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারি নাই, আপনি যদি একটু ক্লিয়ার করে বলতেন। স্যার এটির কথা বলছি, এটি হ্যাঁ। এটা হচ্ছে যদি এটা তো মূলত স্ট্যান্ডার্ড এটির সঙ্গে সম্পর্কিত না, এটা হচ্ছে না। কমপ্লায়েন্স রিলেটেড, মানে যদি Right. কমপ্লায়েন্স মেনটেন করে সে ইয়া নিতে পারতেছে, রিবেট নিতে পারতেছে, আর যদি না নিতে পারে তাহলে এটা এক্সপেন্সিভ চার্জ হচ্ছে, তাই কি স্যার? এটির ক্ষেত্রে মানে এই ব্যাটের ক্ষেত্রে 15% ব্যাটের ক্ষেত্রে হলো আপনাকে শর্ত ফুলফিল করতে হবে, অনেকগুলো শর্ত, রিবেটের যে শর্ত আছে, এবং সবচেয়ে বড় শর্তটা হলো আপনাকে আউটপুট ব্যাট 15% হতে হবে। হ্যাঁ, আউটপুট ব্যাট আপনার 15% হতে হবে, অথবা আপনার এক্সপোর্ট জিরো হতে হবে, এক্সপোর্ট জিরো। বাট এক্সপোর্টেরটা আমরা এখনো বলতেছি না, এক্সপোর্টের নিয়ে পরে ডিসকাস করবো। জিরোতে অনেকগুলো পয়েন্ট আছে, এই জন্য জিরো নিয়ে আমরা কথা বলতেছি না, শুধু আমরা বলতেছি যে আউটপুট ব্যাট 15% হলে আপনি এটি ব্যাটটা আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন, আর অন্যান্য শর্ত যেগুলো আছে সেগুলা অ্যাজ পার সেকশন 46 আপনাকে কমপ্লাই করতে হবে। এটির ক্ষেত্রে হলো আউটপুট ব্যাটের রেট যাই হোক না কেন, সবসময় আপনি এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে বেনিফিট ক্লেম করতে পারবেন, আর নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে বেনিফিটটা ক্লেম করতে হবে। দ্যাটস দ্য সামারি। ওকে, জি স্যার, স্যার এআইটিটা তবে যদি বলতেন। এআইটি তো অ্যাজ পার ইনকাম ট্যাক্স, নট আন্ডার বিইটি অ্যাক্ট। স্যার কিন্তু স্যার আমরা তো ওই ইয়ার ইম্পোর্টেড করে যেমন 6টা যে মেইনটেইন করি, হ্যাঁ, সেটাতে তো এআইটিটাও থাকে। হ্যাঁ এআইটি থাকবে, বাট এআইটির বেনিফিট অ্যাডজাস্টমেন্ট সবকিছু হবে আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট, নট আন্ডার ব্যাট অ্যাক্ট। এআইটি আপনাকে পে করতে হবে 5% হারে স্ট্যান্ডার্ড রেট, আরো অন্যান্য রেট আছে, রিডিউস রেট আছে, ফিক্সড অ্যামাউন্টও আছে। বাট আপনার পয়েন্টটা হলো ওইটা পে করার পরে আপনি বেনিফিট ক্লেম এভরিথিং উইল আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট, নট ব্যাট অ্যাক্ট। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, সো তাহলে এখন আমরা ব্যাটের ক্ষেত্রে রেট জানলাম, ব্যাটের ইমপ্লিকেশনসটা ইনপুট স্টেজে জানলাম। তাইলে ইনপুট স্টেজের পরে কিন্তু ব্যাটের ইমপ্লিকেশনস দুইটা স্টেজে বাকি রইল। একটা স্টেজ হলো গুডসের ক্ষেত্রে আর কি, একটা স্টেজ হলো আপনার ম্যানুফ্যাকচারিং, ইফ ইউ ম্যানুফ্যাকচার দ্য প্রোডাক্ট হাউ ইউ উইল পে বিএটি, হোয়াট উড বি দ্য রেট অফ বিএটি একটা। দ্বিতীয়টা হলো ইন কেস অফ ট্রেডার হোয়াট উড বি দ্য রেট অফ বিএটি অ্যান্ড হাউ উইল পে দ্য বিএটি। এই দুইটা আপনার স্টেজ রয়ে গেল। ওকে, কারণ একটা গুডস এর সাইকেল আর সার্ভিসের ক্ষেত্রে আমরা কোনো কিছুই ডিসকাস করিনি, সার্ভিসের ক্ষেত্রে ডিসকাশনটা হবে সাবসিকুয়েন্টলি। কারণ আপনাকে ব্যাটের যদি প্রভিশনস গুলাকে প্রপারলি আপনি বুঝতে চান, তাইলে কিন্তু একটা বিজনেসের সাইকেল অনুপাতে আপনাকে যেতে হবে, অথবা একটা প্রোডাক্টের সাইকেল অনুপাতে আপনাকে যেতে হবে। আপনি যদি স্ক্যাটার্ড ম্যানেজারে যান তাহলে কিন্তু আপনি হারিয়ে যাবেন। ওকে, তো এই জন্য আমি প্রত্যেকবার বলতেছি যে আমরা লাস্ট ক্লাসে ফার্স্ট রিকোয়ারমেন্ট নিয়ে ডিসকাস করছি হলো রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট অথবা এনলিস্টমেন্টের রিকোয়ারমেন্ট আছে কিনা, ফার্স্ট পয়েন্ট। যে তার মানে আপনি ব্যাট পেমেন্টের অব্লিগেশনসে অথবা টার্নওভার ট্যাক্স পেমেন্টের অব্লিগেশনসে আসেন কিনা, ফার্স্ট পয়েন্ট। তারপর আমরা ওইটার সাথে ডিসকাস করলাম যে যে এক্সেমশন কি আছে, ব্যাট ফার্স্টে জিজ্ঞেস করলাম যে ব্যাটের রেটটা কি আছে, ব্যাটের যে রেট, তাহলে আউটপুট বিএটি রেটটা কি হবে সেটা নিয়ে আমরা ডিসকাস করলাম। সেটা ডিসকাস করতে গেলে আমাদের চলে আসলো হলো এক্সেমশন পার্ট, কারণ আউটপুট ব্যাট আপনার অনেক ক্ষেত্রে এক্সেমটেড, তো এক্সেমশন নিয়ে আমাদের ডিসকাশনের প্রয়োজন ছিল, ডিসকাশন করলাম। এবং এক্সেমশনের ডিসকাশন করতে গিয়ে আমরা দেখলাম যে ফার্স্ট শিডিউল ইজ টোটালি ডেডিকেটেড ফর এক্সেমটেড গুডস এন্ড সার্ভিসেস, অ্যাজ ওয়েল অ্যাজ একটা এসআরও আছে, জেনারেল এসআরও। ওকে, যে এসআরও আপনার
কি করে ওখানে 5টা টেবিল আছে, ওই টেবিলের যে স্টেজ আছে সেই স্টেজের ক্ষেত্রে আপনার ব্যাটের এক্সেমশন যেগুলা ডিফাইন করা আছে সেই এক্সেমশনের বেসিসে এক্সেমশন পাবে। এছাড়া কিছু ক্ষেত্রে স্পেসিফিক্যালি এক্সেমশন আছে, আপনার কিছু ক্ষেত্রে আপনার ম্যানুফ্যাকচারিং স্টেজে এক্সেমশন আছে, এগুলো হলো প্রোডাক্ট স্পেসিফিক এক্সেমশন। তো এগুলো আসলে এইভাবে ইন জেনারেল এখানে ডিসকাশন করা যাবে না। তো এগুলা কিছু প্রোডাক্ট স্পেসিফিক আপনার এক্সেমশন আছে, নির্দিষ্ট টার্মস এন্ড কন্ডিশনস ফুলফিল করলে, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ম্যানুফ্যাকচারিং করলে বা নির্দিষ্ট সময় পর্যন্ত, এগুলো একবারে প্রোডাক্ট স্পেসিফিক। ইলেকট্রনিক আইটেমস আছে, এরকম অনেক আইটেমস আছে, তো সেগুলা জেনারেল না। তো সেগুলা নিয়ে আমরা ফান্ডামেন্টালি ডিসকাস করতেছি না। ওকে, গেল একটা পয়েন্ট। তাহলে আউটপুটের রেট আবার আমরা দেখলাম কি এটাকে টাচ করছে কোথায়, থার্ড শিডিউলে। কারণ থার্ড শিডিউলে রিডিউস রেট আছে এবং ফিক্সড অ্যামাউন্টের রেটও আছে। ওখান থেকে আমরা রেট গুলা দেখলাম যে বেসিক্যালি ওই রেট গুলো অ্যাপ্লিকেবল হলো লোকাল সাপ্লাই স্টেজে, এবং কোন ক্ষেত্রে কি রেট হবে সেটা নিয়ে আমরা থার্ড শিডিউলের বেসিসে ডিসকাস করলাম। তো ব্যাটের যে আউটপুট ব্যাট রেট অথবা এক্সেমশন সেটা নিয়ে আমাদের পুরোপুরি ডিসকাশন হয়ে গেছে, কিন্তু একটা ডিসকাশন বাকি রয়েছে। কি ডিসকাশন বাকি রয়েছে? ওই যে বললাম প্রোডাক্ট স্পেসিফিক ছাড়াও আরো কিছু আপনার জেনারেল এক্সেমশনের পয়েন্ট আছে। একটা তো এসআরও দ্বারাই দেখলাম, এসআরও ছাড়াও আপনারা যদি দেখেন যে আপনারা যদি একটা পয়েন্ট দিয়ে আমি বলি যে আপনারা যদি জেনে থাকেন যে বিডিএস এর যে গাইডলাইন আছে, রাইট, উৎসে কর্তনের যেই গাইডলাইন আছে, উৎসে কর্তনের গাইডলাইনের ক্ষেত্রে কয়টা সার্ভিস আছে যে ক্ষেত্রে উৎসে কর্তন করতে হয়, আপনারা কি বলতে পারবেন? সিরিয়াল নাম্বার যদি আপনারা কনসিডার করেন তাহলে কয়টা সার্ভিস আছে যেই আপনার ব্যাড ডিটেকশন করতে হয়? কেউ বলতে পারবেন? সম্ভবত স্যার 43টার মতো দেওয়া আছে লাস্ট রাইট। যে তো সম্ভবত 43টা, মানে ইউ আর রাইট যে 43টা দেওয়া আছে। তো 43টার মধ্যে আমি যদি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাইতে চাই 43তম হেডটা কি বলতে পারবেন? 43তম হলো হেডটা আদার্স দেওয়া আছে, অন্যান্য এরকম কিছু একটা স্যার। না, 43তমটা আদার্স না। এই যে দেখেন আমি বের করছি, আপনি দেখেন 43তমটা দেওয়া আছে কি আপনার ক্রেডিট রেটিং এজেন্সি। দেখেন 43 নাম্বার যে উৎসে কর্তনের রেটটা, সেই রেটটা কি ক্রেডিট রেটিং এজেন্সি। এখানে রেট আছে কত? 7.5%, রাইট, 7.5%। দেখা যাচ্ছে? এখন এই 7.5%-এর রেটটা কোথায় পাবো আমরা? এটা তো রিডিউস রেট, রাইট? এই রিডিউস রেটটা যদি আমি পেতে চাই তাহলে আমাকে কোথায় যেতে হবে? থার্ড শিডিউলে, না? যত রিডিউস জি রেট স্যার। আছে সব তো থার্ড শিডিউলে, রাইট? থার্ড শিডিউলে গেলাম। তাহলে এই থার্ড শিডিউলে যখন যাব তখন দেখেন এই 7.5% সার্ভিসের যে রেটটা, ওখানে এই ক্রেডিট রেটিং 7.5% আছে কিনা। এই হলো আপনার এই খণ্ড খ 7.5% যত সার্ভিস আছে সেগুলা। এখানে কি ক্রেডিট রেটিং আছে? দেখেন এখানে ক্রেডিট রেটিং আছে, আছে। নন এসি হোটেল, মিষ্টি, আসবাবপত্র, হ্যাঁ, যোগানদার, আপনার অ্যামিউজমেন্ট পার্ক, আপনার ব্র্যান্ডের পোশাক আছে, 7.5% আছে। না স্যার। তাইলে ওই যে উৎসে কর্তনের গাইডলাইনে 43 নাম্বার সিরিয়ালে ক্রেডিট রেটিং এজেন্সি, ওখানে 7.5% কোথা থেকে আসলো? তাহলে এটা আপনাদের কোশ্চেন হওয়া উচিত, রাইট? জি স্যার। আপনারা দেখলেন যে ওখানে বলছে 7.5%, আমরা দেখতেছি যে রিডিউস রেটের জন্য একটাই মাত্র আপনার শিডিউল আছে, দ্যাট ইজ থার্ড শিডিউল, ওখানেও রেট নাই। তাহলে এই রেট আসলো কোথায় থেকে? নিশ্চয়ই এটার একটা কোনো কিছু আছে, আদারওয়াইজ তো রেটটা আপনি এইভাবেই দিতে পারেন না, রাইট? আপনার একটা গাইডলাইন, উৎসে কর্তনের গাইডলাইন, দিস ইজ নট ল। তো ওখানে রেট তো আর কোনো কিছু না থাকলে আপনার রেটটা আসতে পারে না। তো এই জন্য আপনাকে ওই যেটা বললাম, ইন এডিশন টু যেটা আমরা 5টা টেবিলের এসআরওর এক্সাম্পশন ডিসকাস করছি, এই যে 5টা টেবিলের একটা এসআরওর 5টা টেবিল, এইটার বাইরেও একটা এসআরও আছে, যে এসআরও দ্বারা আপনার এক্সাম্পশন দেওয়া হয়েছে 15%-এর, আপনার যে আউট অফ 15 একটা লেভেল পর্যন্ত এক্সাম্পশন দেওয়া হয়েছে। এক্ষেত্রে 3 ধরনের টেবিল আছে, একটা ম্যানুফ্যাকচারিং স্টেজ,
একটা ট্রেডিং স্টেজ, একটা সার্ভিস স্টেজ। ম্যানুফ্যাকচারিং স্টেজে আপনার ওখানে ওই যে তৃতীয় তফসিলে যে রেট আছে 5% অথবা ফিক্সড অ্যামাউন্ট, এটা ছাড়াও কিছু কিছু প্রোডাক্টকে আপনার এক্সেমশন দেওয়া হয়েছে একটা এসআরও দ্বারা। দেখেন সিমেন্ট শিটের ক্ষেত্রে 5%, অথচ আপনি যদি থার্ড শিডিউলে ওই যে 5% এর টেবিলে যান, ওখানে সিমেন্ট শিট খুঁজেই পাবেন না। তারপর আরেকটা আছে আপনার ফেরো ম্যাঙ্গানেজ অ্যালয় 1000 টাকা পার মেট্রিক টন। আপনার এই ধরনের 3টা প্রোডাক্ট আছে যেটা ম্যানুফ্যাকচারিং স্টেজে আপনার এই রেটগুলা ডিফাইন করা আছে, বাট এটা তৃতীয় তফসিলে নাই। আর একটা ট্রেডিং স্টেজে একটা প্রোডাক্ট আছে আপনার 200 টাকা পার মেট্রিক টন এমএস প্রোডাক্ট, হ্যাঁ, যেটা আপনার ওই থার্ড শিডিউলেও পাবেন না, আপনার এই ওই এসআরও যেটা আছে সেই এসআরও তে নাই। এবং আরেকটা লাস্ট হলো সার্ভিসের ক্ষেত্রে পে ট্রেডিং এজেন্সি। সো ওই এক্সেমশনের যে টেবিলটা আছে 5টা টেবিল, এটার বাইরেও আপনার একটা এসআরও দ্বারা একটা লেভেলের এক্সেমশন দেওয়া হয়েছে, যেটার বেসিসে কয়েকটা লিমিটেড প্রোডাক্ট আছে শুধু ম্যানুফ্যাকচারিং স্টেজ, ট্রেডিং স্টেজ, সার্ভিস স্টেজ। এই সার্ভিস স্টেজেরটা আপনাদেরকে ম্যাচিং করে দেখাই দিলাম ফর ইজি আন্ডারস্ট্যান্ডিং। বাকিগুলো আপনারা নিজে যদি টেস্ট করেন দেখবেন যে ওইগুলো আপনার ওখানে নাই, এখানে আছে। ওকে, সো এই হলো জেনারেল এক্সেমশন রিলেটেড এসআরও। এছাড়ার বাইরেও আমি বলছি যে প্রোডাক্ট স্পেসিফিক আরো অনেকগুলা প্রোডাক্টের ক্ষেত্রে এক্সেমশন আছে সাবজেক্ট টু কন্ডিশনস। এগুলা ম্যানুফ্যাকচারিং স্টেজের ক্ষেত্রে নরমালি একটা স্কিম এবং এটা পার্টিকুলার সময় পর্যন্ত এক্সেমশন দেওয়া আছে। তো এগুলা আপনারা স্পেসিফিক যদি এক্সেমশন যে কোনো ব্যাটের বই দেখলে এক্সেমশন ওখানে গেলে আপনারা এই প্রোডাক্টগুলোর কোন কোন ক্ষেত্রে কি লেভেলে কি শর্তযুক্ত এক্সেমশন আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। সো সেইগুলা নিয়ে আমরা ইন জেনারেল ফান্ডামেন্টালে ডিসকাশন করতেছি না। তো ব্যাটের আউটপুট রেট ইজ ক্লিয়ার, এক্সেমশন ইজ ক্লিয়ার। 3টা ক্ষেত্রে ব্যাটের নরমাল ফান্ডামেন্টালের সাথে ডিফারেন্স আছে, সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম। ইম্পোর্টের ব্যাটের পেমেন্টের মেকানিজম বেস প্লাস রেট কি সেটাও ডিসকাস করলাম। বাট ম্যানুফ্যাকচারিং এর আউটপুটের ব্যাটের কি মেকানিজম হবে, ট্রেডারের আউটপুটের ব্যাটের কি মেকানিজম হবে সেটা আমরা এখন পর্যন্ত ডিসকাস করি নাই, সেটা সাবসিকুয়েন্টলি করব। বাট ইন দ্য মিন টাইম আমরা ঢুকে গেলাম সাপ্লিমেন্টারি ডিউটিতে। সাপ্লিমেন্টারি ডিউটির ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে একটা আপনার শিডিউল আছে, দিস ইজ কল্ড সেকেন্ড শিডিউল। তো এই সেকেন্ড শিডিউলটা এখানে 3টা আপনার টেবিল আছে। ওকে, একটা টেবিল হলো এই যে টেবিল 1, যেটা আপনার ইম্পোর্ট স্টেজে সাপ্লিমেন্টারি ডিউটি পেমেন্টের টেবিল। হ্যাঁ, এই যে দেখেন যে এখানে প্রোডাক্ট ডেসক্রাইব করা আছে এবং রেটও দেওয়া আছে। এই টেবিল 1 এর নিচে বলা আছে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য সমূহ। তার মানে এখানকার যে এই প্রোডাক্ট গুলো আছে, ওই যে আমরা সাপ্লিমেন্টারি ডিউটি পেমেন্টের আপনার ক্যালকুলেশন দেখে আসলাম ইম্পোর্ট স্টেজে, অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস আরডি এর উপরে আপনার অ্যাপ্লিকেবল রেটে সাপ্লিমেন্টারি ডিউটি মাল্টিপ্লাই করলে অ্যামাউন্ট অফ সাপ্লিমেন্টারি ডিউটি পাওয়া যায়। এই রেটটা আপনি পাবেন এখানে। যেসব প্রোডাক্টের ক্ষেত্রে এখানে এই টেবিলে ডেসক্রাইব করা আছে অ্যালং উইথ রেট, শুধুমাত্র সেসব প্রোডাক্টের ক্ষেত্রেই ইম্পোর্ট স্টেজে সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লিকেবল হবে। ওকে, এটা হলো টেবিল 1, ভেরি ক্লিয়ার, সহজ জিনিস। টেবিল 2 আপনার একটু জটিল জিনিস আছে এবং টেবিল 3 তে আরো 2-একটা জটিল জিনিস আছে। টেবিল 2 টা হলো ওই ওয়ার্ডিং এ একটু কনফিউশন আছে, যে এই ওয়ার্ডিং দ্বারা আমরা কি বুঝি, যেটা আমরা আপনার ইয়েতে এই প্রবলেমটা ফেস করছিলাম কিসে, আপনার এই থার্ড শিডিউলে 5% যে গুডসের রেট, ওই রেটটা কি ম্যানুফ্যাকচারদের জন্য অ্যাপ্লিকেবল না ট্রেডারদের জন্য অ্যাপ্লিকেবল, এই ধরনের একটা কনফিউশন নিয়ে আমরা লাস্টে ডিসকাস করেছিলাম এবং সলিউশনে করছিলাম। আলটিমেটলি ওই রেটটা অ্যাপ্লিকেবল ফর ম্যানুফ্যাকচারার। তো এখানেও দেখেন টেবিল 2 তে বলছে যে সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য সমূহ সরবরাহ পর্যায়ে। এখন একজন ইম্পোর্টার একটা প্রোডাক্ট ইম্পোর্ট করে আপনার যদি সেল করে তাহলে এটাও সরবরাহ। আবার একজন ম্যানুফ্যাকচারার যদি একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে সেল করে সেটাও সরবরাহ। আবার যদি একটা লোকাল ট্রেডার ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে অথবা ম্যানুফ্যাকচারের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে সেল করে, দ্যাট ইজ অলসো সরবরাহ। ব্যাটের আইনে আপনি নরমালি দেখবেন
বিক্রয় ওয়ার্ডটা ইউজ করা হয় নাই ভেরি লিমিটেড সার্কামস্টেন্সেস ছাড়া। এভরি কেসই বলা আছে সাপ্লাই করযোগ্য সরবরাহ। হ্যাঁ, সো এই জন্য এখানে সরবরাহ পর্যায়ে বলতে আসলে কোনটা সেইটা আমাদেরকে জানতে হবে, একটা পয়েন্ট। তাহলে যেই সরবরাহ পর্যায়টা জেনে যাব, তাহলে এখানে যেই প্রোডাক্ট ডিফাইন করা আছে, যেই রেট ডিফাইন করা আছে, তাহলে শুধুমাত্র ওই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে ওই রেটে সরবরাহ পর্যায়ে আপনাকে কি করতে হবে, ব্যাক পেমেন্ট করতে হবে, সরি সাপ্লিমেন্টারি ডিউটি পেমেন্ট করতে হবে। তাহলে এখানে একটা কোশ্চেন মার্ক রয়ে গেল, হোয়াট ইজ দ্য সাপ্লাই স্টেজ। সাপ্লাই স্টেজ বলতে আমরা কি বোঝাই সেটা বুঝবো, পরে আসতেছি। দেন টেবিল 3, টেবিল 3-এ যদি যান, টেবিল 3 হলো পার্টিকুলারলি অ্যাপ্লিকেবল ফর সার্ভিস, যেই সব সার্ভিসের ক্ষেত্রে সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লিকেবল সেইগুলা হলো আপনার টেবিল 3-তে ডিফাইন করা আছে। সো এখানে প্রথম আছে হোটেল রেস্তোরাঁ, হোটেল আছে আপনার 20%, রেস্তোরাঁয় আছে 20%, টেলিফোনে আছে 15%, আপনার বিদেশি শিল্পী সহযোগে বিনোদনমূলক অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজকের ক্ষেত্রে আছে 10%, স্যাটেলাইট চ্যানেল ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে আছে 25%, বিআরটিএ প্রদত্ত সেবার ক্ষেত্রে আছে 15%, চার্টার্ড বিমান বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী সংস্থার ক্ষেত্রে আছে 30%। ওকে, তো এইগুলা, এই যে চার্টার্ড বিমান বা হেলিকপ্টার, বিআরটিএ কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা নিয়ে কোনো জটিলতা নাই। আমি দুইটা জায়গা নিয়ে জটিলতা কথা বলবো, মানে জটিলতা বলতে টেকনিক্যাল পয়েন্ট। একটা হলো টেলিফোনে বলছে কি দেখেন, শুধুমাত্র মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবা। সো আপনি যদি মোবাইল ফোনে আপনার কথা বলেন, তাহলে টেলিফোনের মধ্যে শুধু মোবাইল ফোনের কথা বলার ক্ষেত্রে কিন্তু আপনাকে 15% সাপ্লিমেন্টারি পে করতে হবে। আপনি যদি টিএনটি লাইনে কথা বলেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 15% সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লিকেবল না, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, আপনি যদি মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ইউজ করেন, তাইলে আপনাকে 15% হারে সাপ্লিমেন্টারি পে করতে হবে। বাট অন্য ব্রডব্যান্ড লাইন বা আপনার অন্য কোনো লাইন এর মাধ্যমে যদি আপনি ইন্টারনেট ইউজ করেন, তাইলে আপনাকে কিন্তু এই 15% সাপ্লিমেন্টারি পে করতে হবে না। কারণ এখানে টেলিফোন লেখার পরেও নিচে বলে দিছে শুধুমাত্র মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবা। তাহলে ওই মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমেই যে সার্ভিস দিবেন, সেই সার্ভিসের ক্ষেত্রেই আপনার 15% ভ্যাট অ্যাপ্লিকেবল, আদার কেসে অ্যাপ্লিকেবল না, একটা পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হলো হোটেল এবং রেস্তোরাঁয়। আমরা যদি কখনো হোটেল রেস্তোরাঁর বিল দেখি, তাহলে খুঁজেই পাবো না ওখানে 20% সাপ্লিমেন্টারি চার্জ করছে কিনা, রাইট? তো এইটাও একটা, সব ক্ষেত্রে না, এখানে শর্ত দেওয়া আছে কখন আপনার হোটেল অথবা রেস্তোরাঁতে আপনার সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লিকেবল হবে। এখানে বলছে হোটেলের ক্ষেত্রে যদি দেখি, আবাসন, খাদ্য বা পানীয় সরবরাহকালে যদি হোটেলে মদ জাতীয় পানীয় সরবরাহ করা হয় বা যে কোনো ধরনের ফ্লোর শোর আয়োজন করা হয়, কেবলমাত্র ওই সকল বিলের উপরে বছরে একদিনের জন্য করা হইলো 20% সাপ্লিমেন্টারি ডিউটি পে করতে হবে। তার মানে সব বিলের মধ্যে না, যে বিলের মধ্যে আপনার মদ জাতীয় পানীয়ের আপনার অ্যামাউন্টও থাকবে, শুধুমাত্র ওই ধরনের বিলের ক্ষেত্রে বোথ হোটেল এবং রেস্টুরেন্টের ক্ষেত্রে আপনার 20% সাপ্লিমেন্টারি ডিউটি কি অ্যাপ্লিকেবল হয়। এই হলো আপনার সার্ভিসের ক্ষেত্রে। শুধু এখানে স্যার, যে ফ্লোর শো বলতে কি বুঝাইছে স্যার? হ্যাঁ, ফ্লোর শো? ফ্লোর শো আপনার বিভিন্ন ধরনের আপনার মিউজিক্যাল এই ধরনের শো অ্যারেঞ্জ করে না 5 স্টারে, যদি আপনি দেখেন, তো দ্যাট ইজ কল্ড ফ্লোর শো। সো এই ধরনের সার্কামস্টেন্সেস ছাড়া আপনার অন্য কোনো ক্ষেত্রে আপনার সার্ভিসের উপরে সাপ্লিমেন্টারি ডিউটি নাই। তাইলে এই টেবিল 3 এবং টেবিল 1 নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। কনফিউশনটা রয়ে গেল টেবিল 1-এ, সরি টেবিল 2-তে। সরবরাহ পর্যায়ে বলতে কি বোঝায়? এই সরবরাহ পর্যায়ে আমি যেগুলা বললাম সবগুলোই সরবরাহ পর্যায়ে। তাহলে প্রত্যেক স্টেজে যদি সাপ্লিমেন্টারি ডিউটি পে করতে হয় একটা প্রোডাক্টের,
তাহলে তো রেট হয়ে যাবে অনেক, এবং ইট ইজ আপনার নট ম্যানেজেবল, কারণ ব্যাটের ক্ষেত্রে আপনার ব্যাটে ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিটের কনসেপ্ট আছে, সাপ্লিমেন্টারি ডিউটির ক্ষেত্রে কিন্তু ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিটের কোনো কনসেপ্ট নাই। ওকে, সো তাইলে কি হবে, একটা প্রোডাক্টের প্রাইস হিউজ হয়ে যাবে, রেট আপনার অনেক হয়ে যাবে। সো এইটার ক্ষেত্রে সলিউশনটা কি, সেটা যদি আমাদেরকে দেখতে হয়, তাহলে এখন আমাকে চলে যেতে হবে আপনার আইনের প্রভিশনস আইনে। সো আইনের ক্ষেত্রে আমরা সাপ্লিমেন্টারি ডিউটি যদি প্রভিশনস দেখি, তাহলে প্রথমে হলো আপনার ইম্পোজিশন এন্ড পেয়েবল। ওকে, যে সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজিশন এন্ড পেয়েবল, যেটা আমরা থার্ড শিডিউল নিয়ে কথা বললাম, সেটাই আপনার সেকশন 55 এ বলা আছে যে সাপ্লিমেন্টারি ডিউটি শ্যাল বি ইম্পোজেবল অ্যান্ড পেয়েবল অন ইম্পোর্ট অফ গুডস স্পেসিফাইড আন্ডার সেকেন্ড শিডিউল টেবিল 1। ইম্পোর্ট অফ গুডস এর সেকেন্ড শিডিউলের টেবিল 1 এ আপনার যে গুডস যেই রেট ডিফাইন করা আছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। দেন সেকেন্ড পয়েন্ট বলছে সাপ্লাই অফ গুডস ম্যানুফ্যাকচার্ড ইন বাংলাদেশ স্পেসিফাইড আন্ডার সেকেন্ড শিডিউল টেবিল 2। সাপ্লাই অফ গুডস ম্যানুফ্যাকচার্ড ইন বাংলাদেশ স্পেসিফাইড আন্ডার সেকেন্ড শিডিউল টেবিল 2। তাহলে এখান থেকে কিন্তু আপনার ভেরি ক্লিয়ার হয়ে গেছে যে সাপ্লাই অফ গুডস ম্যানুফ্যাকচার্ড ইন বাংলাদেশ স্পেসিফাইড আন্ডার সেকেন্ড শিডিউল টেবিল 2। সো টেবিল 2 এর যে সরবরাহ পর্যায়ের গুডস গুলো আছে, এগুলা শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং স্টেজে অ্যাপ্লিকেবল হবে। ম্যানুফ্যাকচারিং স্টেজে যদি আপনি পেমেন্ট হয়ে যায়, তাইলেই আপনার আর সাবসিকুয়েন্টলি কোনো পেমেন্টের অব্লিগেশন থাকবে না। থার্ড হলো আপনার সাপ্লাই অফ সার্ভিসেস রেন্ডার্ড ইন বাংলাদেশ স্পেসিফাইড আন্ডার সেকেন্ড শিডিউল টেবিল 3। এই হলো আপনার, তাইলে আমাদের ওই যে কনফিউশন ছিল, এই কনফিউশনটা দূর হয়ে গেল। এবং এটা দূর হওয়ার আরেকটা পয়েন্টও আছে যে আপনার সাপ্লিমেন্টারি ডিউটি অন দ্য সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস শ্যাল বি পেয়েবল এট ওয়ান স্টেজ, যে কোনো একটা স্টেজে পে হবে। তো আপনি যদি একটা গুডস ম্যানুফ্যাকচার করেন, তাহলে প্রথমে আপনি যদি ম্যানুফ্যাকচারিং স্টেজে পে করে দিতে হবে, তাহলে এক স্টেজে যেতে হবে, তাহলে ম্যানুফ্যাকচারিং স্টেজে পে করার পর আর অন্য কোনো স্টেজে পে করার অব্লিগেশন থাকতেছে না, এটা ট্রেডিং গুলো থাকবে না। এটা যদি আপনার ট্রেডিং অন ট্রেডিং এভাবে যদি হাত বদল হয়, তাহলে কোনো স্টেজে আপনাকে কি করতে হবে না, সাপ্লিমেন্টারি ডিউটি পে করতে হবে না। আবার ইম্পোর্টেড এর ক্ষেত্রে যদি হয় যে ইম্পোর্ট স্টেজে আপনি ফিনিশ গুডস এর উপর সাপ্লিমেন্টারি ডিউটি পে করে আসছেন, তাহলে যেহেতু এক স্টেজে বলছে, তাহলে এটা ইম্পোর্ট করার পর যখন আপনারা আবার সেল করবেন, তখন আর সাপ্লিমেন্টারি ডিউটি পে করতে হবে না। তো সাপ্লিমেন্টারি ডিউটি এক স্টেজে হবে, এবং সর্বশেষ স্টেজ বলতে আমরা টেবিল 2 তে বুঝবো হলো দ্যাট ইজ এট ম্যানুফ্যাকচারিং স্টেজ, মানে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে আপনি যখন সাপ্লাই দিবেন, তখন ওই রেটটা অ্যাপ্লিকেবল হবে। আদারওয়াইজ আপনার অন্য কোনো স্টেজে সাপ্লিমেন্টারি ডিউটি হবে না। তৃতীয় যে পয়েন্টটা, যে আমরা এক্সেমশনের ক্ষেত্রে যেরকম দেখলাম, যে এক্সেমশনের ক্ষেত্রে কি দেখলাম, যে নরমালি যে ওই এসআরওটা আছে, এসআরওর বাইরে আরেকটা এসআরও আছে, কয়েকটা প্রোডাক্টের ক্ষেত্রে 3টা স্টেজে এক্সেমশন দেওয়া হয়েছে। এখানেও এই সাপ্লিমেন্টারি ডিউটির ক্ষেত্রে যদি আপনি দেখেন, এখানে যে রেট গুলা আছে সাপ্লিমেন্টারি ডিউটির আপনার এই টেবিল 2 তে, এখানে রেট গুলা যে রেট আছে সেগুলাই আপনার ফিক্সড, শুধুমাত্র একটা আপনার ক্ষেত্র ছাড়া, সেটা হলো আপনার এই যে সিগারেটের ক্ষেত্রে। হ্যাঁ, এই যে সিগারেট আপনার জর্দা অথবা বিড়ির ক্ষেত্রে, এখানে দেখেন, এখানে তামাকযুক্ত সিগারেটের ক্ষেত্রে আপনার সাপ্লিমেন্টারি ডিউটি রেট হলো 65%। হাতে বা অযান্ত্রিক পদ্ধতিতে তৈরি বিড়ি এবং অন্যান্যের ক্ষেত্রে 40%, জর্দা ও 55%, এই এবং গুলের ক্ষেত্রেও 55%। এইটার ক্ষেত্রে আপনার একটা এসআরও আছে, যেটার মাধ্যমে আপনার এই রেট গুলাকে রিডিউস করা হয়েছে। শুধুমাত্র এই সিগারেট রিলেটেড ক্ষেত্রেই আপনার এটা রিডাকশন আছে, অন্য কোনো ক্ষেত্রে যেই রেট এখানে ডিফাইন করা আছে সেই রেটই অ্যাপ্লিকেবল হয়। তো এটার আপনার এই যেটা বললাম, যে আপনার থার্ড শিডিউলে বলা আছে সিগারেটের ক্ষেত্রে 65%, আর বিড়ির ক্ষেত্রে বলা আছে 40%। তো এইটার ক্ষেত্রে একটা এসআরও, যে এসআরও দ্বারা রেট গুলা আপনার প্রত্যেক বছর জেনারেলি বাজেটে চেঞ্জ হয়। তো সেখানে আপনার এই একটা সিগারেটের ক্ষেত্রে
আপনার 4 ধরনের টায়ার, আমি এটা আরো ডিটেলস পরে বলবো, যে এক ধরনের সিগারেট ক্যাটাগরির ক্ষেত্রে 58% করা হয়েছে, মানে রিডিউস করা হয়েছে 65% টু 58%, এবং 3 ধরনের বিড়ির ক্ষেত্রে আপনার 40% থেকে রিডিউস করে 30% করা হয়েছে। আদারওয়াইজ এই সেকেন্ড শিডিউলের যে রেট, টেবিল 1 এর যে রেট আছে ইম্পোর্ট স্টেজে সেটা ইনটেক্ট, সেটাতে কোনো রিডাকশনের কিছু নাই। টেবিল 3 তে যে রেট আছে ফর সার্ভিস স্টেজের, দ্যাট ইজ অলসো ইনটেক্ট, সেখানেও রেটের কোনো কিছু করার নাই। আর শুধুমাত্র টেবিল 2 তে সাপ্লাই স্টেজে, মানে যেটা ম্যানুফ্যাকচারিং স্টেজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটার ক্ষেত্রে আপনার তামাকযুক্ত সিগারেট এবং বিড়ির ক্ষেত্রে একটা টায়ারের সিগারেট এবং 3টা টায়ারের বিড়ির ক্ষেত্রে রেট আপনার যেটা থার্ড শিডিউলে আছে তার থেকে রিডিউস হিসাবে আপনার এসআরও ইস্যু করা আছে। তো এই জন্য আপনার শুধুমাত্র এই দুইটা ক্ষেত্রেই রেট আপনার ভেরি করে, প্রত্যেক বছর বাজেটও চেঞ্জ হয়, আদারওয়াইজ অন্য কোনো ক্ষেত্রে যে রেট আছে সেই রেটই অ্যাপ্লিকেবল। এই হলো আপনার সাপ্লিমেন্টারি ডিউটি চার্জেবলের ক্ষেত্রে রেট এবং অ্যাপ্লিকেশনস এর এরিয়া। আপনাদের যদি এই রেট বুঝতে বা সেকেন্ড শিডিউল বুঝতে কোনো কোশ্চেন থাকে আপনারা রেজ করতে পারেন। কি অবস্থা, আছেন? আপনারা কি আছেন? জি স্যার, আছি স্যার। আপনারা কি বুঝে গেছেন? কোনো কোশ্চেন নাই নাকি? মোটামুটি স্যার। বুঝে গেছেন? ওকে, ফাইন। ওকে, তাহলে তো ভালো। এখন তাহলে কোশ্চেনটা আসতেছে যে সাপ্লিমেন্টারি ডিউটি আপনার বেসটা কি হবে? ওকে, যে কোন বেজের উপরে আপনার সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লিকেবল হবে। সো এই বেসটা আমরা এখন বলবো না, আগে ব্যাটের বেসটা আমাদেরকে বলতে হবে, দেন সাপ্লিমেন্টারি ডিউটির বেসটা বলবো। ব্যাটের বেস না বলার আগে যদি আমরা সাপ্লিমেন্টারি ডিউটির বেসে চলে যাই তাহলে আপনার একটা কনফিউশন ক্রিয়েট হবে। সো জি স্যার। রেট আমরা বুঝলাম, ব্যাটের আউটপুট রেট কি, সাপ্লিমেন্টারি ডিউটির ক্ষেত্রে রেট কি, এবং ব্যাটের ইমপ্লিকেশনস এট ম্যানুফ্যাকচারিং ইম্পোর্ট স্টেজে কি সেটা বুঝলাম। এখন সাপ্লিমেন্টারি রেটের আমরা প্রভিশনস বুঝলাম। এখন আমরা সাবসিকুয়েন্টলি সাপ্লিমেন্টারিটা ব্যাটের আপনার এই বেজের পরে দেন সাপ্লিমেন্টারিতে যাব। ওকে, এর আগে না। এখন যদি ব্যাটের বেজে যাই, যে সেকশন 32 ডিটারমিনেশন অফ ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই, সেকশন 32। তো ব্যাটের বেজের ক্ষেত্রে ব্যাটের প্রভিশনস ইজ ভেরি ক্লিয়ার। সেকশন 32 ইজ দ্য আপনার ডিটারমিনেশন অফ ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই। আপনার ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই যদি ডিটারমিন করতে পারেন তাহলে রেট অফ ব্যাট দিয়ে আপনি মাল্টিপ্লাই করলে ব্যাটের অ্যামাউন্ট কত হবে সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। সেকশন 32 ফার্স্ট যে প্রভিশনসটা সেটা হলো আপনার ভ্যালু অফ এ ট্যাক্সেবল সাপ্লাই shall be the consideration for supply reduced by an amount equal to the tax fraction of that consideration. এটা একটা সেন্টেন্স, এক লাইনের প্রভিশনস, এটাকে আমরা 3টা ভাগে ভাগ করছি। এক লাইনে যদি বলি তাহলে কি, ভ্যালু অফ এ ট্যাক্সেবল সাপ্লাই হলে কিন্তু আপনি ব্যাট পেমেন্ট আসবে, এক্সেম্পটেড হলে ব্যাট পেমেন্টের কোশ্চেন আসবে না, সেটা আমরা আগেই ক্লিয়ার করে রাখছি। তো এই জন্য এখানে বলছে যে ভ্যালু অফ এ ট্যাক্সেবল সাপ্লাই shall be the consideration for such supply reduced by an amount equal to the tax fraction of that consideration. তার মানে বলছে এটা ট্যাক্সেবল সাপ্লাইয়ের ভ্যালু হবে কনসিডারেশন ফর সাচ সাপ্লাই। কনসিডারেশন মানে হলো পণ, মানে মূল্য। আপনি কোনো কিছু একটা সাপ্লাই দিলে
ওইটার এগেইনস্টে আপনি যেটা পাবেন দ্যাট ইজ কনসিডার এজ এ কনসিডারেশন অথবা বাংলায় পণ। তাহলে এটাই বলছে যে ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই শ্যাল বি দ্য কনসিডারেশন ফর সাচ সাপ্লাই, যেটা হবে সেটা ওইটা থেকে ব্যাটের অ্যামাউন্টটা বাদ দেওয়ার পর যেটা হবে সেটা হবে ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই। কারণ এই ভ্যালু যখন বলছে, ভ্যালু মানে এটার মধ্যে ব্যাটের অ্যামাউন্ট ইনক্লুড করা নাই, এক্সক্লুড। তো এই জন্যই যেই টাকাটা আপনি সাপ্লাই দেওয়ার এগেইনস্টে পাবেন সেটা থেকে যদি আপনি ব্যাটের অ্যামাউন্টটা বাদ দিয়ে দেন তাহলে বাকিটা হবে কি ভ্যালু, মানে ভ্যালু এক্সক্লুডিং ব্যাট। সো এটাই বলছে যে ভ্যালু অফ এ ট্যাক্সেবল সাপ্লাই shall be the consideration for such supply reduced by an amount equal to the tax fraction of that consideration, reduced by an amount equal to the tax fraction of that consideration. Tax fraction এর একটা ফর্মুলা আছে যেটাকে ডেফিনেশন দিয়ে ডিফাইন করা আছে। ওই যে টোটাল কনসিডারেশন যেটা পাইলেন ওখান থেকে ট্যাক্স ফ্র্যাকশন ইউজ করে আপনি ব্যাটের অ্যামাউন্টটা যদি বাদ দেন তাইলে যেটা হবে সেটা হবে ভ্যালু এক্সক্লুডিং ব্যাট। ভ্যালু এক্সক্লুডিং ব্যাটের সাথে ব্যাটের রেট মাল্টিপ্লাই করলে দেন আপনি পাইবেন যে অ্যামাউন্ট অফ বিইটি। অ্যামাউন্ট অফ বিইটি ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাইয়ের সাথে যোগ করলে যে টোটালটা হবে সেটা হবে কনসিডারেশন। মানে এইটা হলো এক্সাম্পল যে দেখেন যদি আমার কনসিডারেশন 115 টাকা হয়, যে একটা আমি প্রোডাক্ট সাপ্লাই দিয়ে এলাম, ওই সাপ্লাইয়ের এগেইনস্টে আমি একটা ভ্যালু পাইলাম, সেটা যদি 115 হয় তাহলে ওখান থেকে বলছে কনসিডারেশন থেকে ট্যাক্স ফ্র্যাকশন বাদ দিতে। ট্যাক্স ফ্র্যাকশনের একটা ফর্মুলা আছে যে ট্যাক্স ফ্র্যাকশন মিন্স দ্য অ্যামাউন্ট অফ মানি অ্যারাইভড at in accordance with the following formula r divided by 100 plus r। r হলো এখানে রেট অফ ব্যাট, যদি 15% এ 15%, 5% হলে 5%, যেই রেটে ব্যাটই হবে সেই রেট অফ ব্যাট হবে r। তাহলে r ডিভাইড বাই 100 প্লাস r। সো এই যে ট্যাক্স ফ্র্যাকশন ফর্মুলাটা যদি আমরা এখানে ইউজ করি, যে কনসিডারেশন মানে 115 টাকা যদি আমার একটা ভ্যালু হয় ইনক্লুডিং অল, এখান থেকে ট্যাক্স ফ্র্যাকশন ফর্মুলা যদি আমরা ইউজ করি, ট্যাক্স ফ্র্যাকশন ফর্মুলা কি আর যদি এই ক্ষেত্রে 15% ব্যাটের রেট হয়, আর হলো 15 ডিভাইডেড বাই 100 প্লাস আর, তার মানে 100 প্লাস 15 115। এই ফর্মুলা যদি আমরা এই কনসিডারেশনের ক্ষেত্রে ইউজ করি তাইলে এটা কত হবে, এটার 15 হবে। এটা ইউজ করলে 15 হবে। তার মানে 115 থেকে যখন 15 আমরা মাইনাস করব তাহলে 100 যেটা হলো এটা হলো ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই, মানে এইটা এক্সক্লুডিং ব্যাট। এটার উপরে আপনি 15% এর ব্যাট চার্জ করলে কত হবে, এই 115 হবে। সো এই জন্যই প্রভিশনস হলো যে আপনার কনসিডারেশন থেকে ট্যাক্স ফ্র্যাকশন বাদ দিলে বাকি যে অ্যামাউন্টটা হবে দ্যাট ইজ ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই। তার মানে আমরা যখন কোনো একটা পণ্য সেল করি তাহলে ওই যে সেল ভ্যালুটা কোনো কিছু বলা থাকুক আর না থাকুক দ্যাট উইল বি কনসিডার্ড এজ ইনক্লুসিভ অফ বিইটি। ইনক্লুসিভ অফ বিইটি থেকে আপনাকে কি করতে হবে, ব্যাটের অ্যামাউন্টটাকে এক্সক্লুড করতে হবে। এক্সক্লুড করলে যে অ্যামাউন্টটা পাবেন সেটা ভ্যালু এক্সক্লুডিং কি আপনার বিইটি বা ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই হিসেবে ট্রিট করা হবে। সো দিস ইজ দ্য আপনার ফার্স্ট ফান্ডামেন্টাল প্রভিশনস ফর ডিটারমিনেশন অফ আপনার ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই, মানে একবারে আইডিয়াল সিচুয়েশনে। বাট এটাকে আবার ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ধরনের হতে পারে। কি কি ভিন্ন ধরনের হতে পারে, এই যে কনসেপ্টটা বা এই যে প্রভিশনসটা এটা জেনারেল প্রভিশনস, এটা আপনার জেনারেল প্রভিশনস। তো এখন এই জেনারেল প্রভিশনস এর ক্ষেত্রে আপনার আরো কিছু এক্সেপশনাল প্রভিশনস আছে। কিরকম এক্সেপশনাল প্রভিশনস? এক্সেপশনাল প্রভিশনস এর ক্ষেত্রে দুই ধরনের এক্সেপশনাল প্রভিশনস আমি বলতে পারি। একটা হলো যে এই যে ট্রানজেকশনসটা, এই ট্রানজেকশনসটা মানে এই প্রভিশনসটা এটা অ্যাপ্লিকেবল হলো আপনার লোকালি মানে স্থানীয় সরবরাহ পর্যায়ে। বাট ইম্পোর্টের ক্ষেত্রে আপনার ইম্পোর্ট দুইটা ভাগে ডিভাইড করা যায়, একটা হলো ইম্পোর্ট অফ গুডস আর একটা হলো ইম্পোর্ট অফ সার্ভিস। তাহলে ইম্পোর্ট অফ গুডস এর এক ধরনের ট্রিটমেন্ট আপনার যেটা আমরা দেখলাম আজকে ক্লাসের শুরুতেই, যে গুডস এর ক্ষেত্রে কিভাবে ডিউটিস এন্ড ট্যাক্সেস পে করতে হয়। আর একটা হলো ইম্পোর্ট অফ সার্ভিস। সো ইম্পোর্ট অফ সার্ভিসের ক্ষেত্রে স্পেসিফিক সেকশন ডিফাইন করা আছে, সেটা হলো সেকশন 20।
তো এই সেকশন 32 এর আন্ডারে 5টা আপনার সাবসেকশন ডিফাইন করা আছে। একটা হলো আপনার এখন দেখলাম, দ্বিতীয়টা হলো রিলেটেড উইথ আপনার ইম্পোর্ট অফ গুডস, ইম্পোর্ট অফ সার্ভিস। তৃতীয়টা রিলেটেড উইথ যখন আপনার ট্রানজেকশনসটা নিউট্রাল হবে না, আপনার এখানে রিলেশন থাকবে সেটা। এবং 4 হলো যখন আপনার কাছে কি থাকবে না, উইদাউট কনসিডারেশন, মানে আপনি একটা সাপ্লাই দিবেন, সাপ্লাই দিলে এগেইনস্ট সাপ্লাই ইউ উইল নট গেট এনিথিং। আর লাস্ট ওয়ান হলো ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট। এই হলো আপনার সেকশন 32 সাবসেকশনটা 5টা আপনার ক্যাটাগরিতে ডিফাইন করা। সো আমরা এতক্ষণ ডিসকাস করলাম যে নর্মাল ট্রানজেকশন যেখানে বায়ার এবং সাপ্লায়ার, বায়ার এবং আপনার সেলার আর নিউট্রাল সিচুয়েশনে আছে। আমরা সেকশন 32 যেটা আছে সেটা আমরা একটু সাবসিকুয়েন্টলি ডিসকাস করব, কারণ এটা রিলেটেড টু ইম্পোর্ট অফ সার্ভিস। তাহলে সেই ক্ষেত্রে ইম্পোর্ট অফ সার্ভিসের জেনারেল প্রভিশনসটা আমাদেরকে জানতে হবে, দেন এটার সাথে আমরা এটাকে ম্যাচ করব। বাট এটাকে ইগনোর করে আমরা যাব হলো আপনার যেই ক্ষেত্রে সেলার এবং বায়ারের সাথে রিলেশন আছে সেই ক্ষেত্রে কি হবে, মানে অ্যাসোসিয়েটের মধ্যে যদি ট্রানজেকশন হয় তাহলে সেই ট্রানজেকশনটা কি হবে। সো অ্যাসোসিয়েটের এই ট্রানজেকশনটা স্টার্ট করলে আপনার শেষ করতে দেরি হবে। সো আমরা কি এখন কোনো ব্রেকে যাব, নাকি এটা শেষ করতে যতক্ষণ লাগে তারপরে ব্রেকে যাব? স্যার ব্রেক দিয়ে তারপরে শুরু করে। ঠিক আছে। ওকে, তাহলে নামাজের আমরা ব্রেকটা দিয়ে এই তো তাহলে আমরা 15 মিনিটের ব্রেকে যাচ্ছি, 45-এ আমরা আবার স্টার্ট করব, রাইট? কাইন্ডলি 20 ঠিক মিনিট আছে, 20 মিনিটস। জি স্যার। আমরা কিন্তু 15 মিনিটস, আচ্ছা ঠিক আছে, আমরা 15 মিনিটস কিন্তু ডিলে শুরু করছি। ঠিক আছে, জি, ওকে স্যার। ফাইন। আসসালামু আলাইকুম।